আচ্ছা, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম আমাদের অষ্টম ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ডেটা কালেকশন মেথড স্যাম্পলিং নিয়ে। তো আমরা আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। স্লাইড কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা আজকে মূলত স্যাম্পলিং নিয়ে কথা বলবো। আমরা স্যাম্পলিং বলতে কি বোঝায়, স্যাম্পলিং এর টাইপস কি, তারপর হচ্ছে স্যাম্পলিং ফর্মুলাটা কি, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমরা দেখবো এটার। তো আমরা জানি যে স্যাম্পলিং, স্যাম্পল সাইজ বা স্যাম্পলিং এই বিষয়টা হচ্ছে পপুলেশন থেকে, পপুলেশনের যে কনসেপ্ট সেটা থেকে একটু ভিন্ন। পপুলেশনকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল এন দিয়ে, এই যে এখানে দেখা যাচ্ছে। পপুলেশনকে আমরা রিপ্রেজেন্ট করি রিসার্চে ক্যাপিটাল এন দিয়ে। সো কোথাও যদি এন লেখা থাকে ক্যাপিটাল এন, এর মানে বুঝবো আমরা এটা পপুলেশন মিন করছে, মানে স্টাডি পপুলেশন। সো পপুলেশন ইজ দ্য টোটাল সাইজ অফ দ্য রিসার্চ অবজেক্টস অর কমিউনিটি। মানে আপনি যে আপনার রিসার্চে যে অবজেক্টস বা যে কমিউনিটির উপরে আপনি মানে আপনার রিসার্চটা করছেন সেটার টোটাল সাইজটাকে আমরা পপুলেশন বলছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, সবসময় যে আপনি রিসার্চ করবেন কোনো কমিউনিটির উপর, মানে কোনো মানুষের উপর, ব্যাপারটা এমন না। কোনো প্রাণীর উপর হতে পারে, অন্য কোনো অবজেক্টের উপর হতে পারে। সো রিসার্চে পপুলেশন বলতে জনসংখ্যা বোঝায় না। রিসার্চে পপুলেশন বলতে ওই রিসার্চ অবজেক্টস বা কমিউনিটি বোঝায় যার উপরে আপনি আপনার রিসার্চটা কন্ডাক্ট করছেন। সো এটা কোনো ছোট ক্ষুদ্র প্রাণীও হতে পারে, মানুষও হতে পারে, উদ্ভিদও হতে পারে, অথবা কোনো অবজেক্টসও হতে পারে। আর স্যাম্পলিং বা স্যাম্পল এটাকে আমরা হচ্ছে এক্সপ্রেস করি স্মল এন দিয়ে, নট ক্যাপিটাল এন। স্যাম্পলিংকে আমরা রিপ্রেজেন্ট করি স্মল এন দিয়ে, এবং স্যাম্পলিং মানে হচ্ছে সিলেকশন ফ্রম দ্য পপুলেশন দ্যাট রিপ্রেজেন্টস দ্য হোল। এই যে এই ছবিটায় আমরা বুঝতে পারি যে পপুলেশন আর স্যাম্পলিং বলতে কি। এই পুরো এন্টায়ার যে ডিম্বাকৃতি একটা সার্কেল আছে, এইটা যদি পপুলেশন হয়, এটার একটা রিপ্রেজেন্টেশন, মানে এটার একটা অংশ হচ্ছে স্যাম্পল। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে স্যাম্পলিংটা আমাকে এমন ভাবে নিতে হবে যাতে আমার পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। দিচ্ছে যে স্যাম্পলিং ইজ দ্য সিলেকশন ফ্রম দ্য পপুলেশন, মানে পপুলেশন থেকে আমি সিলেক্ট করে নিব দ্যাট রিপ্রেজেন্টস দ্য হোল, যেটা হোলকে রিপ্রেজেন্ট করে। এখন কিভাবে রিপ্রেজেন্ট করবে? আমার এক্সিস্টিং পপুলেশনে যে যে ক্যারেক্টারিস্টিক্স আছে, লাইক যে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, অথবা আদার্স কোনো ক্যারেক্টারিস্টিক যদি থাকে, সেই ক্যারেক্টারিস্টিক গুলো আমার স্যাম্পলিং এ আমি যাদেরকে নিচ্ছি তাদের মধ্যে বিদ্যমান থাকে। এতটুকু আমাকে ইনশিওর করতে হবে। সো এই ছবিটা তো আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট পপুলেশন হচ্ছে এটা। এখান থেকে আমরা কিছু মানুষকে নিচ্ছি, যে এটা হচ্ছে আমার স্যাম্পল। এখানে দেখেন, এখানে এই যে ব্লু কালারের মানুষ আছে, মানে শার্ট পরা মানুষ আছে, তারপর ব্ল্যাক ড্রেস আছে, হোয়াইট ড্রেসে আছে, তারপর হচ্ছে ইয়েলো আছে, তারপর হচ্ছে অরেঞ্জ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা কালারের, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা কালারের, যে হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। সো ব্লুটা কেন নেই? এখানে বোঝানো হচ্ছে যে আমরা যখন একটা পপুলেশন থেকে স্যাম্পল নিব, যেহেতু আমাদের স্যাম্পল সাইজটা পপুলেশনের তুলনায় অনেক ছোট হয়, অনেক ছোট হয়। আমার যদি টার্গেট পপুলেশন থাকে 10,000, আমার স্যাম্পল সাইজ হয়তো হবে 200 বা লাইক 100। তো এতগুলো মানুষের মধ্যে থেকে যখন আমার অল্প কয়েকজনকে চুজ করতে হবে, তখন আমার পক্ষে এটা, এই বায়াসনেসটা রিসার্চে বা স্যাম্পলিং এ থেকেই যায়, যে আমি হয়তো টু দি পয়েন্ট এক্স্যাক্টলি আমি সবাইকে রিপ্রেজেন্ট করতে পারবো না। হ্যাঁ, উম্মে কুলসুম আপু প্লিজ বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমরা ওই যে পাইলট স্টাডির সময় স্যাম্পল নিয়ে যেটা পড়েছিলাম, মানে পাইলট স্টাডির কি স্যাম্পলের সঙ্গে কোনো সম্পর্ক আছে যে এত হলে এত পাইলট স্টাডিতে নিতে হবে? আমি মানে আপনার প্রশ্নটা ধরতে পারিনি। পাইলট আপু স্টাডির সাথে
স্যাম্পলিং এর স্যাম্পলিং কি এর, জি সম্পর্ক? আপু, মানে আমরা যদি পাইলট স্টাডি করি তাহলে আমার স্যাম্পলিং যদি 10,000 হয় তাহলে সেক্ষেত্রে পাইলট স্টাডিতে স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে কি কোনো সূত্র আছে বা ফর্মুলা? হ্যাঁ, সূত্র আছে। পাইলট স্টাডি না, মূল স্টাডির জন্য সূত্র আছে। এখন ধরেন আপনি মূল স্টাডির জন্য যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করতে পারেন পাইলট স্টাডিতে। সো আমার মনে হয় যে স্যাম্পল সাইজটা সেখানে সেভাবে আপনারা মেজার করতে পারবেন। স্যাম্পলিং এর ফর্মুলাটা আমরা ক্লাসের একদম শেষের দিকের স্লাইড গুলোতে আছে। জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ আপু। ওকে। তো এই হচ্ছে আমাদের পপুলেশন এবং স্যাম্পলিং এর কনসেপ্টটা। সো এরপরে বলছে যে when it is possible to research on the whole population, this is called census. So census বা জরিপ, আদমশুমারি যেগুলো আমরা বলি, তো এই যে কৃষি জরিপ হয়, মানুষের উপরে জরিপ হয়, যে এই যে যখন আমরা এন্টায়ার পপুলেশনকে রিচ করতে পারবো, এন্টায়ার পপুলেশনকে আমার যখন তাদেরকে নিয়ে কাজ করা পসিবল, সো ওইটাকে বলি কিন্তু আমরা সেন্সাস। হ্যাঁ, আর আপনি যদি স্যাম্পলিং বলতে, রিসার্চে আমরা স্যাম্পলিং বলতে যেটা বুঝছি সেটা হচ্ছে ইট ইজ নট, সিন্স ইট ইজ নট পসিবল টু কন্ট্যাক্ট এভরিওয়ান ইন দ্য রিসার্চ পপুলেশন, তখন রিসার্চাররা কি করে, সিলেক্ট নাম্বার অফ পিপল টু কন্ট্যাক্ট, and this is called sampling. সো আপনার আমরা সেদিন যেটা বলছিলাম যে এন্টায়ার রোহিঙ্গা পিপলের উপরে আপনি কখনোই রিসার্চ করতে পারবেন না। এন্টায়ার রোহিঙ্গা পিপলের উপরে আপনি কখনোই লাইক সার্ভে করেন, আপনি ইন্টারভিউ করেন, এফজিডি করেন, যা কিছুই করেন, আপনি যদি মাল্টিপল মেথডও অ্যাপ্লাই করেন, স্টিল ইটস নট পসিবল। কারণ প্রত্যেকটা রিসার্চারই টাইম লিমিটেশন আছে, বাজেট লিমিটেশন আছে। সো আরো অনেক কিছুর ব্যাপারের কথা চিন্তা করি, কখনোই একটা ইনক্লুসিভ স্টাডিতে এত এন্টায়ার পপুলেশনকে আনা পসিবল না। এখন বলতে পারেন যে গভর্নমেন্ট চাইলে তো পারবে, বা বড় যদি কোনো আইএনজিও চায় যে প্রত্যেকটা রোহিঙ্গা পিপলদেরকে নিয়ে তারা কাজ করবে, প্রত্যেকটা রোহিঙ্গা পিপলকে ফর এক্সাম্পল যে তারা ত্রাণ দিবে এবং তাদের কাছ থেকে অনুভূতি নিবে, সো হ্যাঁ এটা পারবে, সেটা হচ্ছে, সেটাকে আমরা স্যাম্পলিং বলবো না, তখন সেটা হয়ে যাবে সেন্সাস। সো রিসার্চের ক্ষেত্রে আমাদের যেহেতু কিছু লিমিটেশনস থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে আমরা এন্টায়ার পপুলেশনকে রিচ করতে পারি না, এবং আমাদের এন্টায়ার পপুলেশনকে রিচ করার দরকারও নেই, কারণ উই হ্যাভ অ্যানাদার মেথড দ্যাট ইজ স্যাম্পলিং। তো স্যাম্পলিং আছে যেহেতু, আমার এন্টায়ার পপুলেশনকে রিচ করার কোনো দরকার নেই। সো স্যাম্পলিং এর রুলস অফ দ্য গেম কি? স্যাম্পলিং শুড রিপ্রেজেন্ট দ্য পপুলেশন, পপুলেশনকে কি হিসেবে রিপ্রেজেন্ট করবে, ইন কোয়ান্টিটিতে, so that our research on samples can tell about the population as a whole. So এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে যে স্যাম্পলিং এর যে সূত্রটা সেটা মেনটেন করতে হবে, যাতে করে পপুলেশনের কোয়ান্টিটি এবং পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। And however, in qualitative research, sampling is not often considered as representative of the whole. So এখানে একটা বোঝানো হচ্ছে, আমরা বলছি যে হোলকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চে আমরা কিন্তু স্যাম্পলিং এর দিকে তেমন একটা যাই না, এবং কোয়ালিটেটিভ রিসার্চে কখনোই আমরা স্যাম্পলিং বলতে যে মানে একদম হোলের রিপ্রেজেন্টেটিভ, এক্স্যাক্টলি হোলের রিপ্রেজেন্টেটিভ, এটা অনেক ক্ষেত্রেই ধরা হয় না। কেন ধরা হয় না? কারণ কোয়ালিটেটিভ রিসার্চের মেথডটা আমরা জানি, সেটা হচ্ছে আমরা ডেটা কালেকশন করি, আমরা হয়তো বিশেষ করে প্রবাবিলিটি স্যাম্পলিং এর দিকে আমরা যাই না, আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মাধ্যমে আমরা চুজ করি আমাদের টার্গেট অডিয়েন্স, দেন উই গো, এবং আমাদের সিলেক্ট থাকে, আমরা কনভিনিয়েন্স স্যাম্পলিং এর মাধ্যমে বা জাজমেন্টাল স্যাম্পলিং এর মাধ্যমে আমরা হচ্ছে মানে আমাদের রেসপন্ডেন্টদেরকে আমরা চুজ করি বা পিক করি। তো এখানে মূলত বোঝাচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চে মূলত র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল হিসেবে মানে বলা যাবে না, নন প্রবাবিলিটি স্যাম্পলিং হিসেবে এটাকে আনা যায়। সো আরেকটু পরে আমরা সবগুলো ক্লাসিফিকেশন যখন দেখব তখন বোধহয় আরেকটু ক্লিয়ার হয়ে যাব। সো স্যাম্পলিং এর দুটো ভাগ আছে, মানে দুই ধরনের স্যাম্পলিং টাইপস যদি বলি, এটা স্যাম্পলিংটা দুই রকমের, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, যেটাকে র্যান্ডম স্যাম্পলিং বলেও অনেকে চেনে। সো যাই প্রবাবিলিটি স্যাম্পলিং তাই হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, এবং আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং অর নন র্যান্ডম স্যাম্পলিং অর কনভিনিয়েন্স স্যাম্পলিং। তো
প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি, বা যেটা প্রবাবিলিটি মানেই হচ্ছে র্যান্ডম, নন প্রবাবিলিটি মানে হচ্ছে নন র্যান্ডম, এবং এটার আরো একটা নাম হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে কি বোঝায়? প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে আমার একটা ফ্যাক্টর উপর বেস করে হয়, যেটার মানে হচ্ছে যে এভরি মেম্বার অফ আ পপুলেশন, আমার যে স্টাডি পপুলেশন আছে, দে হ্যাজ আ নোন অ্যান্ড ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড ফর দ্য স্টাডি। মানে আমার যে পপুলেশন আছে, আমার এভরি পপুলেশনের হচ্ছে তাদের চান্স আছে, ইকুয়াল চান্স আছে, মানে প্রত্যেকের জন্য সমান চান্স অফ বিং সিলেক্টেড, যে তাকে আমরা নিব স্টাডিতে। we will count them or we will select them or select that particular person for our study, এই হিসাবে তার একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ইকুয়াল চান্স থাকে। ফর এক্সাম্পল আমি যদি বলি প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে, যেমন এখানে বোঝাচ্ছে এই যে এই ছবিটার মাধ্যমে, যে আমরা যদি একটা কয়েন নিয়ে এভাবে ফ্লিপ করি, এভাবে ঘুরাই, তখন কি হবে, এটার 50-50 চান্সেস আছে যে আমাদের বাংলাদেশি যে কয়েন, বা আমরা এটাকে এখানে আবার বলছি যে হেড অর টেইল, বাংলাদেশি কয়েনে আমরা অনেক সময় বলি যে 1 টাকার কয়েনে এক পাশে থাকে মানুষ মানে একটা পরিবার, আরেক পাশে থাকে হচ্ছে শাপলা। তো আমরা আমাদের মানুষ থাকতেও পারে, আবার শাপলাও পড়তে পারে। তার মানে যখন এই কয়েনটা আমি এভাবে ঘোরালাম, ফ্লিপ করলাম, তখন কিন্তু এটা যখন পড়ার আগ পর্যন্ত, যে কোনো একটা পাশ পড়ার আগ পর্যন্ত এটার দুটোটা পাশে সমান সমান 50-50 চান্স থাকে যে এটাও পড়তে পারে, এটাও পড়তে পারে। আবার ধরেন সবসময় যে দুইটা পার্ট থাকবে এমন না। ধরেন একটা বোল, একটা ছোট একটা জার বা একটা বোল, এর মধ্যে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট, 50 জন স্টুডেন্টের প্রত্যেকের নাম লিখে লিখে ভাঁজ করে ওটার মধ্যে রাখা হয়েছে। সো আমি যদি বলি যে অ্যাজ আ টিচার আমি এখান থেকে একজনের নাম তুলবো, এখানে আপনি খেয়াল করেন যে ক্লাসের প্রত্যেকের কিন্তু সমান সম্ভাবনা এখানে আছে যে তার নামটা ওঠার। এটাকে বলছি আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং, যে প্রত্যেকের জন্য প্রবাবিলিটি মানে কি সম্ভাব্যতা। সো প্রত্যেকের জন্য সমান চান্স থাকে এখানে। আজকের ক্লাসে যেমন আজকের ক্লাসে যারা আছে আমি বলছি, যেমন উম্মে রাশিদ আপু, উনি যদি ওনার নাম আছে, তাহমিদের নাম আছে, নিশির নাম আছে, কাউসারের নাম আছে, আফ্রিদির নাম আছে, বা আইরিন আপুর নাম আছে, তো সবার এদিকে যদি নাম থাকে, আমি তোলার আগ পর্যন্ত কিন্তু, বা আমি যদি তুলেও ফেলি, আমি এখনো খুলিনি, সো আমি এখনো তুলিনি, আপনাদের প্রত্যেকের কিন্তু সমান ইকুয়ালিটি মানে ইকুয়াল চান্স আছে যে এখানে আপনাদের নামটা সিলেক্ট হবে। তো এই জন্য এটাকে বলছে প্রবাবিলিটি স্যাম্পলিং। মানে এটা মূলত প্রবাবিলিটি মানে চান্স এবং প্রবাবিলিটির উপরে বেস করে এই মানে সিলেকশনটা হয়। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কি, এই যে নামের মধ্যেই অন্তর্নিহিত আছে এর অর্থ। নন প্রবাবিলিটি মানে হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং, মানে পারপাস উইথ আ পারপাস, মানে এটা পারপাস নিয়ে হোক বা কনভিনিয়েন্স নিয়ে হোক। কনভিনিয়েন্স মানে যেটা আমার জন্য সহজ হবে। তো ইট ইনভলভস, নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে কি ইনভলভ করে, আর নন র্যান্ডম সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে কোনো র্যান্ডম সিলেকশনের কোনো জায়গা নেই যে আমি যাকে মানে যখন যাকে তাকে যা মন চায় আমি পিক করে ফেলবো, এরকম কোনো সুযোগ এখানে নেই। নন র্যান্ডম সিলেকশন বেসড অন কনভিনিয়েন্স অর পারপাস। সো পারপাসের উপর ভিত্তি করেও হতে পারে, কনভিনিয়েন্সের উপরেও ভিত্তি করে হতে পারে। আমরা যখন নন র্যান্ডম স্যাম্পলিং মানে নন র্যান্ডম ওয়েতে যখন আমরা কোনো কাউকে চুজ করব বা পিক করব, কাউকে বলতে কোনো রেসপন্ডেন্টকে ফ্রম দ্য স্টাডি পপুলেশন, সেটাকে আমরা নন প্রবাবিলিটি বা পারপাসিভ স্যাম্পলিং বলছি। And other criteria allowing you to easily collect initial data. Here the main focus is that it offers you to select samples based on convenience. এই অফারটা কিন্তু আমাকে প্রবাবিলিটি স্যাম্পলিং দেয় না, যে আমার যাকে সুবিধা আমি তাকে নিব। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মেইন কথা হচ্ছে এটা, কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে আপনার কোনটায় সুবিধা আপনার কোনটায় অসুবিধা এত কিছু দেখবো না, আমি অন্ধভাবে একটা জিনিস নিয়ে নিব। লাইক ইট ডিপেন্ডস, এটা র্যান্ডমলি সিলেক্টেড হবে বা নেচারের উপরে ভিত্তি করে। যেমন আমি যখন কয়েনটা ঘুরিয়ে দিলাম, আমি কিন্তু জানি না আলটিমেটলি ওয়েদার হেড উইল কাম অর টেইল। আমি তো জানছি না যে কোন মানে পয়সার ওই কয়েনটার কোন পাশটা আসলে পড়বে।
সো এই যে না জানা, এই যে আমি এক্স্যাক্টলি জানি না যে কি হচ্ছে বা আমি কাকে নিচ্ছি, আই আই ইভেন ডোন্ট নো, আমি একদমই জানছি না, এটাকে বলছে প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। আর নন প্রবাবিলিটি হচ্ছে যে আমার কনভেনিয়েন্স বা পারপাসের উপরে ভিত্তি করে যদি চুজ করার অপশন থাকে, যদি সিলেক্ট করার অপশন থাকে, এটাকে আমরা বলছি নন প্রবাবিলিটি বা পারপাসিভ স্যাম্পলিং। পারপাস মানে হচ্ছে যে, বুঝতে পারছেন, পারপাসিভ মানে উইথ আ পারপাস, আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি এই কারণে একে একে নিচ্ছেন, এরকম যদি হয় দেন আমরা ওটাকে পারপাসিভ বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলছি। ওকে, প্রবাবিলিটি স্যাম্পলিং মানে স্যাম্পলিং দুই প্রকার, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং আবার 4 প্রকার এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিংও আবার 4 প্রকার। সো প্রবাবিলিটি স্যাম্পলিং যে 4 প্রকার তার মধ্যে একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং আরেকটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম কি, মানে সিম্পলি র্যান্ডমলি আমি পিক করব। এখানে ছবিটাই দেখা যাচ্ছে যে এখানে অনেক কালারের ডট আছে, আমার যেটা যেটা মন চায়, যেটা যেটা সামনে আসছে আমি র্যান্ডমলি পিক করছি। আই ইভেন ডোন্ট নো অন হোয়াট বেসিস আই এম টেকিং দেম। আমি জানি না আমি কিসের বেসিসে নিচ্ছি, যা আসতেছে যা মনে চাচ্ছে চোখ বন্ধ করে চোখ খুলে এভাবে ওভাবে আমি আমার মতো জাস্ট নিচ্ছি। ওই যে একটু আগে যেটা এক্সাম্পলটা দিলাম, লাইক একটা জারের মধ্যে সবার নাম লেখা আছে, আমার যেটা মনে চায় আমি সেটা নিচ্ছি, বা যেটা আমার সামনে আসছে আমি সেটা নিচ্ছি, এখানে কোনো কিছুর বেসিসে নেওয়া হয় না। এটাই হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম কথাটা শুনেই আপনারা হয়তো বুঝে যেতে পারবেন এটা টাইপটা কি। সো র্যান্ডম স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে a probability sample in which every member of a study population has an equal chance of being selected for the study. The selection of items completely depends on chance and randomness. সো এখানে এই যে আমি কোন আইটেমটাকে চুজ করব বা এই কোন আইটেমটাকে সিলেক্ট করব, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে চান্সের উপরে এবং র্যান্ডমনেসের উপরে। এরপরে কোন কালার আসবে আমি জানি না। সো দিস টেকনিক ইজ অলসো নোন অ্যাজ দ্য মেথড অফ চান্স। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কে মেথড অফ চান্স বা চান্স স্যাম্পলিং ও বলে। এবং সিস্টেমেটিক স্যাম্পলিং কি? সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে এখানে here the first element is selected randomly from a list or from the sequential files and then every 9th element is selected. ধরেন একটা লিস্টে অনেক জনের নাম আছে, এখন এর মধ্যে আমি কাকে কাকে নিব। ফর এক্সাম্পল, যে একটা অ্যাডমিশন টেস্টে ধরেন আমার কাছে অনেকগুলো খাতা আছে, তো আমি কোনটা কোনটা আমি নিব। অথবা একটা একটা স্কুলে আমি গেলাম, সেখানে বেঞ্চে প্রতি বেঞ্চে 3জন 3জন করে বসা বা 5জন 5জন করে বসা, সো আমি এদের মধ্য থেকে কাদেরকে আমি চুজ করব। সো এখানে প্রথম যাকে চুজ করা হবে সেটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে। দেন আমি একটা তম, মানে বলি না যে 12তম 13তম বা 11তম অথবা হচ্ছে থার্ড ফোর্থ, মানে দ্বিতীয় তৃতীয়, এই যে টিএইচ মানে থার্ড, লাইক 11th 12th, ফার্স্ট সেকেন্ড থার্ড তো ফার্স্ট এসটি, সেকেন্ড এনডি, থার্ড হচ্ছে আরডি, এরকম বোঝায়। বাট বাংলায় যদি আমরা সহজে বলি, মানে বাংলা যেহেতু এর পার্থক্যটা ওভাবে নেই, যে এভরি এততম মানুষটাকে আমি নিচ্ছি বা এভরি এততম অবজেক্টটাকে আমি নিচ্ছি, এটাকে বলে সিস্টেমেটিক স্যাম্পলিং। মানে আই এম গোয়িং থ্রু আ সিস্টেম। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ কিন্তু কোনো সিস্টেম ছিল না। এক ঝুড়ি আপনাকে আপেল দেওয়া হলো, আপনি এটা থেকে যেটা মন চায় সেটা নিতেছেন, যতগুলো মন চায় ততগুলো নিচ্ছেন, বা যতগুলো না মন চাইলেও যতগুলোর ব্যাপারে যদি লিমিটেশন থেকেও থাকে যে ফর্মুলার মাধ্যমে যে আপনি 20টা নিতে পারবেন সর্বোচ্চ, এখন কোন 20টা নেবেন এটা আপনার ইচ্ছা, বা যেটা মন চায় সেটা আপনি র্যান্ডমলি পিক করছেন। কিন্তু সিস্টেমেটিক স্যাম্পলিং এ প্রথমটা হচ্ছে আমরা র্যান্ডমলি নেই, পরেরটা আমি ধরেন প্রতি 3টার পর আমি একটা করে নিব, মানে প্রতি 4 নম্বরটা আমি নিব। সো আপনি এভাবে চুজ করতে পারেন যে একটা বেঞ্চে বসে আছে, আমি প্রতি 4 নম্বর স্টুডেন্টকে নিব। সো 1 2 3 এই 4 ও আসবে, তারপরে আবার 1 2 3 4 ও আসবে, এরকম। সো এখানে বলছে যে here the first element is selected randomly from a list or from the sequential file and then every nth element is selected. n মানে nতম, nth মানে হচ্ছে nতম। সো এই যে ছোট n, n মানে কিন্তু স্যাম্পল।
সো এততম স্যাম্পল সাইজটাকে আমরা নিচ্ছি। যেমন এখানে দেখেন, প্রথমে এই লোকটাকে চুজ করা হয়েছে, এই বেবিটাকে প্রথমে চুজ করা হয়েছে, এটা করা হয়েছে র্যান্ডমলি। আপনি প্রথমে একেও নিতে পারতেন, ইটস আপ টু ইউ। সিস্টেমেটিক স্যাম্পলিং এ দুটো প্রসেস, প্রথম জনকে হচ্ছে র্যান্ডমলি পিক করতে হবে, তারপরের জনকে আপনি একটা নির্দিষ্ট সিস্টেমে গিয়ে করবেন, যে এত তমকে আপনার সিলেক্ট করতে হবে, এটাকে বলে সিস্টেমেটিক স্যাম্পলিং। সো এরপরে দেখেন সে প্রতি দুজন বাদে বাদে থার্ড জনকে নিচ্ছে। সো দুজন বাদ একজন, তারপরে দুজন বাদ একজন, তারপরে দুজন বাদ একজন, দুজন বাদ একজন, এরপর আর দুজন হয় নাই, তাই আর যায় না, অথবা তার আর লাগবে না, তার এই 4-5 জনই দরকার ছিল। সো এটাকে বলছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এরপর হচ্ছে, আচ্ছা, ক্লাস্টার আর স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আমরা একটু পরে যাই। এতটুকু পর্যন্ত কে কোন জায়গাটায় বুঝেন নাই? সবাই সবকিছু বুঝেছি, বুঝেছেন? হ্যাঁ, মনে হচ্ছে বুঝেছি। এখন আচ্ছা যখন আচ্ছা, কাজ করব তখন বুঝবো যে কতটুকু বুঝেছি ওকে। আসলে। না, আজকে ক্লাসে লাস্টের দিকে এই রিলেটেড দু একটা টেস্ট আছে, সো ওগুলা দেখলেও আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ওকে। এখন আমরা আসি ক্লাস্টার স্যাম্পলিং, তারপরে আমাদের আছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তো এই চারটা, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, এই চারটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর চারটা টাইপ। ঠিক আছে, সব জায়গায় কিন্তু একটা প্রবাবিলিটির ব্যাপার আছে, সো খেয়াল করবেন। ক্লাস্টার স্যাম্পলিং কি? Cluster sampling হচ্ছে it's a sampling procedure that involves randomly selecting of a particular cluster of elements from a group of population and subsequently selecting every element of a selected cluster for study. Researcher will divide the population into separate groups called clusters, which could be groups of externally homogeneous but internally heterogeneous. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাটা দেখেন, একটু হোয়াইট করে দেই আর একটু ইয়ে করে দেই। ওকে, ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে আমার একটা বড় পপুলেশন আছে, একটা বড় পপুলেশন মানে একটা সাইজ আছে যেটাকে আমরা বলছি পপুলেশন। সো ধরেন আপনার 1000 মানুষ, একটা কোন একটা গোষ্ঠী, বা ধরেন এই যে লাইক মাগুরার কোন একটা স্কুলে আপনি একটা রিসার্চের কাজ করছেন। সো মাগুরার কোন একটা স্কুলে, তো সেখানে ধরেন পপুলেশন আছে 1000, মানে স্কুলে শিক্ষার্থীরা আছে 1000, এবং স্কুলের সমস্ত শিক্ষার্থীদের উপরেই আপনি একটা কাজ করবেন, একটা রিসার্চ করবেন। তো ওখানে ধরেন 1000 পপুলেশন আছে, সো আপনার পপুলেশন সাইজ হচ্ছে 1000। আপনি ওই পপুলেশনে দেখবেন যে কি কি ক্রাইটেরিয়া আছে, মানে তাদের মধ্যে কি কি মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, কোন কোন ক্যারেক্টারিস্টিক্সে তারা ডিফারেন্ট। লাইক এখানে তাদের জেন্ডার একটা ডিফারেন্সেস আছে, যেমন কিছু স্টুডেন্ট হচ্ছে মেল এবং বাকি স্টুডেন্ট হচ্ছে ফিমেল। আরেকটা পার্থক্য আছে যে তাদের এজ, এক এক স্টুডেন্টের এজ এক এক রকম, অ্যাটলিস্ট ক্লাস ভেদে এক এক রকম। আপনি বলতে পারেন ক্লাস 7-এ যারা পড়ে তাদের সবারই হয়তো এত বছর 12 বছর বয়স বা 13 বছর বয়স, সেটা ঠিক আছে, সবারই 13 হতে পারে, অথবা সবার 12 অথবা 13-র মাঝামাঝি হতে পারে, কিন্তু যে 5-এ পড়বে তার বয়স একরকম হবে, যে 6-এ পড়বে তার বয়স আরেক রকম হবে। তার মানে এন্টায়ার স্কুলে, টোটাল পুরো স্কুলে যে টোটাল স্টুডেন্ট সাইজটা আছে, এই তাদের মধ্যে কিন্তু এজ ডিফারেন্সেস আছে। আচ্ছা, আর কি পার্থক্য আছে? তাদের মধ্যে রিলিজিয়াস ডিফারেন্সও থাকতে পারে, তাদের মধ্যে হয়তো 70% মুসলিম, 20% হিন্দু, আর বাকি 10% হয়তো অন্যান্য ধর্মাবলম্বী। এরপরে আর কি কি ডিফারেন্সেস আছে? আর থাকতে পারে যে রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, যে ওই স্কুলে কারা রেসিডেন্ট, মানে ওই স্কুলের হলে কারা থাকে, বা কিছু কিছু স্কুল থাকে না রেসিডেন্সিয়াল স্কুল, যে থাকার ব্যবস্থা আছে। সো এরকম। তো এই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে স্টুডেন্টদের মধ্যে আছে,
যে যে ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে স্টুডেন্টদের আলাদা করা যেতে পারে। তো আপনার স্যাম্পল সাইজ হচ্ছে 1000 এখন আপনার ক্লাস্টার স্যাম্পলিং এ যেটা আমরা করি সেটা হচ্ছে আপনি এই 1000 পিপলকে আপনি ছোট ছোট অনেকগুলো ক্লাস্টারে ভাগ করবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি এই 1000 জনকে 5টা ভাগেও ভাগ করতে পারেন, সেই ক্ষেত্রে এক একটা গ্রুপে হচ্ছে 200 জন করে পড়বে। আপনি এদেরকে 2টা গ্রুপেও ভাগ করতে পারেন, সেই ক্ষেত্রে 2টা গ্রুপ মানে যেটাকে আমরা বলছি 2টা ক্লাস্টার, সো 2টা ক্লাস্টারে ভাগ করতে পারে, সেক্ষেত্রে এক একটায় হচ্ছে 500 জন করে পড়বে। আবার এই 1000 জনকে আপনি 4টা ভাগেও ভাগ করতে পারেন, 1000 জনকে আপনি 7টা ভাগেও ভাগ করতে পারেন, আবার 1000 জনকে আপনি 10টা ক্লাস্টারেও ভাগ করতে পারেন। সো এখন ভাগ তো করলেন, এটা আপনার ইচ্ছা, আপনার সুবিধা অনুযায়ী আপনি ভাগ করলেন, কিন্তু এই যে ক্লাস্টার গুলো আপনি তৈরি করবেন, এই ক্লাস্টার বানানোর সময় একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গ্রুপগুলো যাতে এক্সটার্নালি হোমোজেনাস বাট ইন্টারনালি হেটেরোজেনাস হয়। ইন্টারনালি হেটেরোজেনাস মানে কি? উইদিন দ্য গ্রুপ মানে ইন্ট্রা আর ইন্টার কথাটার পার্থক্য বোধহয় আপনারা বুঝেন। যখন ইন্ট্রা আর ইন্টার মানে হচ্ছে, ইন্ট্রা মানে হচ্ছে উইদিন আর ইন্টার মানে হচ্ছে বিটুইন। যেমন আমি যদি বলি ইন্ট্রা স্কুল ডিবেটিং কম্পিটিশন, এর মানে হচ্ছে একটা স্কুলের ভিতরেই হয়তো 2টা ডিবেট গ্রুপ আছে, এদের মধ্যে কম্পিটিশন। আর যখন ইন্টার স্কুল ডিবেটিং কম্পিটিশন তখন এর মানে হচ্ছে যে স্কুল এ ওদের একটা ডিবেটিং গ্রুপ, স্কুল বি ওদের একটা ডিবেটিং গ্রুপ। সো এই স্কুল ভার্সেস ওই স্কুল মানে বিটুইন 2 স্কুলস হচ্ছে এই কম্পিটিশনটা হচ্ছে। সো ইন্ট্রা স্কুল বলতে উইদিন দ্য স্কুল বোঝাবে, আর ইন্টার স্কুল বলতে বিটুইন স্কুলস বোঝাবে। বিটুইন 2 স্কুলও হতে পারে, অ্যামাং 3 স্কুলও হতে পারে, 3 স্কুলসও হতে পারে। সো ইন্টার আর ইন্ট্রা কথাটার পার্থক্যটা তো আপনারা বুঝলেন। সো ইন্টারনালি হেটেরোজেনাস মানে হচ্ছে ইন্ট্রা গ্রুপ মানে একটা গ্রুপের ভেতরে হেটেরোজেনাস হতে হবে। হেটেরোজেনাস হচ্ছে মানে কোনো এদের মধ্যে অনেক ডিফারেন্সেস থাকবে, অনেক ভ্যারিয়েশন থাকবে এদের মধ্যে, একদম একদম মানে একটা যে সমান্তরাল ভাবে আপনি একটা ভাগে ভাগ করলেন যে এদের সবার বয়স 12 বছর, এরকম হতে পারবে না। আমার টোটাল পপুলেশনে যে যে ডিফারেন্সেস আছে সেই ডিফারেন্সেস গুলো আমার ক্লাস্টারে ফুটে আসতে হবে। যেমন পপুলেশনে আমার এই যে স্কুল স্টুডেন্টদের উপরে পপুলেশনে আমার কি কি ডিফারেন্সেস ছিল, তাদের এজ ডিফারেন্স ছিল, তাদের জেন্ডার ডিফারেন্স ছিল, তাদের রিলিজিয়াস ডিফারেন্সেস ছিল, এবং তারা কি রেসিডেন্সিয়াল নাকি নন রেসিডেন্সিয়াল, এই 4টা ডিফারেন্স ছিল। ধরে নিলাম আমরা এই 4টা ডিফারেন্সই ছিল, এর বাইরে আর কিছু ছিল না। আপনার প্রতিটা ক্লাস্টারে খেয়াল করতে হবে যাতে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট স্টুডেন্ট থাকে, যত মানে অনেকগুলো এজ গ্রুপের স্টুডেন্ট থাকে, মানে ডিফারেন্ট এজ গ্রুপের স্টুডেন্ট থাকে, ডিফারেন্ট ক্লাসের স্টুডেন্ট থাকে, এবং ডিফারেন্ট জেন্ডারের স্টুডেন্ট থাকে। সব মেয়ে হলে হবে না একটা ক্লাস্টারে, সব ছেলে হলে হবে না, সবগুলা 12 বছর 13 বছর বয়সী হলে হবে না, কারো বয়স 8 বছর, কারো বয়স 6 বছর, কারো 12, কারো 16, 17, আপনার এরকম বয়সী নিতে হবে। ডিফারেন্ট বয়সের রিপ্রেজেন্টেশন এখানে থাকতে হবে, এবং আপনার রিলিজিয়নের দিক থেকেও আপনার পার্থক্য থাকতে হবে। সো এটাকে বলছি আমরা ইন্টারনালি হেটেরোজেনাস, মানে ইন্ট্রা গ্রুপ আপনার হেটেরোজেনিটি থাকতে হবে বাট এক্সটার্নালি হোমোজেনাস। যেমন ধরেন আমার টোটাল এন্টায়ার যে 1000 পপুলেশন যে স্টুডেন্টরা, তো তাদেরকে আমি 10টা গ্রুপে ভাগ করলাম, 10টা ক্লাস্টারে ভাগ করলাম, পার ক্লাস্টারে আমার 100 জন করে স্টুডেন্ট পড়লো। এখন এই 100 জন স্টুডেন্টের মধ্যে তাদের এজ ডিফারেন্সেস আছে, তাদের জেন্ডার ডিফারেন্সেস আছে, তাদের রিলিজিয়ন ডিফারেন্সেস আছে, তাদের রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল এই ডিফারেন্সেস গুলো মেইনটেইন করে আমি একটা 100 জনের একটা ক্লাস্টার তৈরি করলাম। এরকম করে আমি 10টা ক্লাস্টার তৈরি করলাম। এখন আপনি খেয়াল করেন ক্লাস্টার গুলো দেখতে কিন্তু একই রকমই হবে, এটাতেও যে যে ধরনের পার্থক্য মিলিয়ে একটা ক্লাস, যা যা উপকরণ দিয়ে এই ক্লাস্টার তৈরি হয়েছে। এই আরেকটা ক্লাস্টার বি, এই বি ক্লাস্টারও কিন্তু একই রকমের উপাদান, একই রকমের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু সব ধরনের ডিফারেন্সেস আছে, মানুষগুলো হয়তো আলাদা, সেটা আমার ব্যাপার না, রেসপন্ডেন্টের ক্যারেক্টারিস্টিকটা আমার এখানে ম্যাটার করবে।
আবার ক্লাস্টার সি, ক্লাস্টার ডি সবগুলো কিন্তু আপনি উপর থেকে যদি একটা লেন্স দিয়ে দেখেন আপনি দেখবেন যে প্যাটার্নটা একই, তাই না? তো এটার মানে এই যে গ্রুপস অফ এক্সটার্নালি হেমোজেনাস বাট ইন্টারনালি হেটেরোজেনাস, এটার মানে এটা বোঝাচ্ছে যে এগুলো ভেতরকার দিক থেকে মানে একটা গ্রুপের ভিতরে অনেক ভ্যারিয়েশন, অনেক ডিফারেন্সেস থাকবে, অনেক ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, অনেক ডিফারেন্ট ডেমোগ্রাফিক্স এর লোকজন থাকবে, কিন্তু এক্সটার্নালি মানে বাহির থেকে দেখতে এদেরকে হোমোজেনাস মনে হবে, মানে মনে হবে ওকে ক্লাস্টার এ ইজ কাইন্ড অফ সিমিলার টু ক্লাস্টার বি, ক্লাস্টার বি ইজ কাইন্ড অফ সিমিলার টু ক্লাস্টার সি, এরকম এরকম মনে হবে। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ক্লাস্টার স্যাম্পলিং মানে হচ্ছে আমরা একটা পপুলেশন সাইজকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস্টারে ভাগ করব। যেমন আমরা বলছিলাম মাগুরা একটা স্কুলে 1000 স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা 10টা ক্লাস্টারে ভাগ করলাম, আমাদের পার ক্লাস্টার 100 জন করে স্টুডেন্ট, এবং প্রতিটি ক্লাস্টারে ডিফারেন্সেস আছে। এখন আমরা যেটা করব, এখন আমি ওই যে 10টা ক্লাস্টার এখান থেকে র্যান্ডমলি যে কোনো 2টা বা 3টা ক্লাস্টার নিয়ে আমি কাজ করব, রিসার্চ করব। এটাকে বলছে র্যান্ডমলি ক্লাস্টার স্যাম্পলিং, এটাকে বলছি আমরা ক্লাস্টার স্যাম্পলিং। So it's a sampling, cluster sampling কি আবার একটু পড়ি, it's a sampling procedure that involves randomly selecting of a particular cluster of elements from a group of population and subsequently selecting every member of a selected cluster for study. Researcher will divide the population into separate groups called clusters, which could be groups of externally homogeneous but internally heterogeneous. Then a simple random sample of a cluster is selected from a population. মানে আমি ক্লাস্টার বানানো পর্যন্ত কিন্তু আমি খুব সচেতন ছিলাম, কিন্তু যেই আমার ক্লাস্টার বানানো হয়ে গেল দেন আমি র্যান্ডমলি সিলেক্ট করব। আমার মন চাইলে আমি ক্লাস্টার ডি নিব, ক্লাস্টার এফ নিব, ক্লাস্টার জি নিব, ক্লাস্টার এ নিব, আমি যে কোনো একটা নিতে পারি, যে কোনো দুটো নিতে পারি, যে কোনো 4টা নিতে পারি, বাট সব আমি নিব না। সো এটাকে বলছে ক্লাস্টার স্যাম্পলিং। এখানেও কিন্তু র্যান্ডম বা প্রবাবিলিটির একটা ব্যাপার আছে, যে when I'm picking the cluster, here randomness or probability lies. এখন এই যে ক্লাস্টারটা আমি কিভাবে বানাবো সেটা নিয়ে হচ্ছে এখানে বলা আছে, অলরেডি সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, যে ক্লাস্টার যে আমি বানাবো, ক্লাস্টারটা বানানোর ক্ষেত্রে আমার কি খেয়াল করতে হবে। উপরে লেখাটার জন্য দেখা যায় না, হ্যাঁ। সো এখানে এই যে আমি দেখাচ্ছি স্যাম্পল, যেমন ধরেন আমি এই টোটাল পপুলেশনের মধ্য থেকে এদেরকে নিয়ে আমি একটা ক্লাস্টার বানিয়েছি, এদেরকে নিয়ে আমি একটা ক্লাস্টার বানিয়েছি, এদেরকে নিয়ে আমি ক্লাস্টার বানিয়েছি, এবং এদেরকে নিয়ে আমি একটা ক্লাস্টার বানিয়েছি। দেখেন ক্লাস্টারের মধ্যে উইদিন দ্য ক্লাস্টার একটা হেটেরোজেনিটি আছে, কি প্রতি ক্লাস্টারে 7 জন করে মানুষ আছে, 3টা লাল, 3টা কালো, 4টা লাল। এখানেও দেখেন 3টা কালো, 4টা লাল, এখানেও দেখেন 3টা কালো, 4টা লাল, এখানেও দেখেন 3টা কালো, 4টা লাল, কিন্তু এই সিরিয়ালটা দেখেন, সিরিয়ালটা ডিফারেন্ট, একবার কালো একবার লাল, কালো কালো লাল লাল লাল, মানে এখানে কালার দিয়ে বোঝাচ্ছে। একটু আগে আমি যেমন আপনাদের অনেক এজ দিয়ে বোঝালাম, এখানে হয়তো এজ বোঝাতে পারে যে এই পার্সনটা হয়তো তার বয়স 5 বছর, এই পার্সনটা তার বয়স 7 বছর, এর হচ্ছে 9 বছর, এর হচ্ছে 10 বছর, এর হচ্ছে 11 বছর, এর 12 বছর, এর হচ্ছে 13 বছর, এরকম। এবং এ হচ্ছে হিন্দু, এ হচ্ছে খ্রিস্টান, আর বাকি সবগুলা মুসলিম। এদের মধ্যে আবার এ হচ্ছে রেসিডেন্ট আর বাকিগুলা নন রেসিডেন্ট। সো এই যে এইভাবে করে ক্লাস্টার, এবং সেম জিনিসগুলো এখানে এখানে রিফ্লেক্টেড হবে, ঠিক আছে। এবং এই যে কিন্তু দেখেন ওভারঅল আমি যদি দেখি, এক্সটার্নালে যদি দেখি, আমার কাছে ক্লাস্টার গুলো হোমোজেনাস। কেন? এদের সাইজ এক, প্রথমত এখানেও 7 জন, এখানেও 7 জন। 2 নম্বর হচ্ছে কোন একটা জায়গায় মিল আছে, যে এখানেও লাল 4 জন নেওয়া হয়েছে, কালো 3 জন, এখানেও লাল 4 জন নেওয়া হয়েছে, কালো 3 জন। সো বাইরে থেকে দেখতে এদেরকে সিমিলার মনে হবে, হোমোজেনাস মনে হবে, একই রকম মনে হবে, প্রায় প্রায় মনে হবে। সবসময় একরকম করা পসিবল না, কারণ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাডি গ্রুপস নিয়ে কাজ করি। তো এখান থেকে আপনি এখন র্যান্ডমলি চুজ করবেন, আপনি ক্লাস 2 এবং ক্লাস 3 নিয়ে, ক্লাস্টার 3 নিয়ে কাজ করতে পারেন,
অথবা ক্লাস্টার 3 and 4 নিয়ে কাজ করতে পারেন, ক্লাস্টার 3 and 1 নিয়ে কাজ করতে পারেন, অথবা ক্লাস্টার 1 and 2 নিয়ে কাজ করতে পারেন। ইটস আপ টু ইউ। এই জায়গাটায় আপনাকে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে। দ্যাট ইজ কল্ড ক্লাস্টার স্যাম্পলিং। এবার আসি আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ। এটাও আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর একটা মানে সর্বশেষ টাইপ। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটা, স্ট্র্যাটা মানে কি? ছোট ছোট গ্রুপ, ছোট ছোট গ্রুপকে আমরা স্ট্র্যাটা বলি। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং মানে কি? It is a probability sampling. It is a probability sampling procedure that involves dividing the population into groups or strata. তার মানে প্রথমে আমাদেরকে পপুলেশনকে ছোট ছোট গ্রুপ বা স্ট্র্যাটায় ভাগ করতে হবে, defined by the presence of certain characteristics. ওই যে একটু আগে আমরা ক্লাস্টারে বলছিলাম ওরকম কিন্তু মিল আছে। দেখেন যে আমরা পপুলেশনকে ছোট ছোট গ্রুপ বা স্ট্র্যাটায় ভাগ করব, ক্লাস্টারেও কিন্তু সেম কাজ করেছি। কিসের উপরে ভিত্তি করে? ডিফাইন্ড বাই দ্য প্রেজেন্স অফ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স, তাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেটার উপর বেস করে আমরা মানে ভাগ করব। এই পর্যন্ত কিন্তু ক্লাস্টার স্যাম্পলিং এর সাথে মিল, কিন্তু এরপরে মিল নাই। এরপরে বলছে এন্ড দেন র্যান্ডম স্যাম্পলিং ফ্রম ইচ স্ট্র্যাটাম, এন্ড র্যান্ডম স্যাম্পলিং ফ্রম ইচ স্ট্র্যাটাম, সেটা হতে পারে বেসড অন জিওগ্রাফি, বেসড অন জেন্ডার, এনিথিং, based on color, based on race, based on ethnicity, based on religion, based on age, based on anything like economic status, based on geographic location, based on educational background, based on marital status, anything. Stratified cluster sampling এ কি করেছি আমরা? টোটাল পপুলেশনকে আমরা কতগুলো ক্লাস্টারে ভাগ করেছি, তার মধ্য থেকে হোল এন্টায়ার 2টা বা 3টা ক্লাস্টার নিয়ে নিয়েছি, পুরো গ্রুপকে নিয়ে নিয়েছি। আর স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ আমরা কি করি? এই যে দেখেন, ধরেন এখানে এই বলগুলা মিক্স ছিল, মিক্সড কালারের ছিল, সেগুলোকে আমরা কালারের উপরে ভিত্তি করে 4টা গ্রুপ হয়েছে, কারণ এখানে 4টা কালার। সো কালারের উপরে যদি ভিত্তি করে আমরা ভাগ করি, এদের মধ্যে 4টা ভাগ আছে, 4টা গ্রুপ বা 4টা স্ট্র্যাটা তৈরি করা হয়েছে। এখন আমি এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, অথবা এই কালার থেকে দুটো, সবুজ থেকে দুটো, কমলা থেকে দুটো এবং কালো থেকে দুটো, এভাবে করে আমি নিলাম। নিয়ে এই যে আমি একটা গ্রুপ বানালাম, এই যে এখানে আমি একটা গ্রুপ বানালাম, এটাই হচ্ছে আমার স্যাম্পলিং, এটাই হচ্ছে আমার স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তার মানে ইচ ক্লাস্টার, প্রতিটা ক্লাস্টার থেকে আমি একটা নির্দিষ্ট সংখ্যক বা সমান সংখ্যক আমি রেসপন্ডেন্ট নিব। বোঝা গেল? সেম ছবিটা, সেম বিষয়টা কিন্তু এই ছবিতেও রিফ্লেক্টেড, যে এখানে আমি এন্টায়ার পপুলেশনকে 3টা ক্লাস্টারে ভাগ করেছি। তার মধ্যে আমার একটা পপুলেশন অরেঞ্জ, একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে ব্লু গ্রিন। সো আমি এখান থেকে একজনকে নিয়েছি, ইয়েলো থেকে একজনকে নিয়েছি, গ্রিন থেকে একজনকে নিয়েছি, হোয়াইট থেকে একজনকে নিয়েছি। সো নিয়ে আমার এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার স্যাম্পল। এদের উপরে আমি এখন স্টাডি করব, এদেরকে আমি এখন আমার প্রশ্নপত্র দিয়ে দিব। এখন ক্লাস্টার স্যাম্পলিং আর স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং কি, স্যাম্পলিং নিয়ে কি কোনো মানে ইয়ে আছে, প্রশ্ন আছে? মানে দুটো কি একরকম জি মনে আপু, হচ্ছে? আপু আমার 2টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছিলেন এখানে হচ্ছে যে এক্সটার্নালি হোমোজেনাস হতে হবে যে ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রে। এই এক্সটার্নালি হোমোজেনাস জিনিসটা আসলে আমি বুঝতে পারিনি যে এক্সটার্নালি কিভাবে হোমোজেনাস হয়। আপনি যে এই জিনিসটা আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি যদি ক্লাস্টার স্যাম্পলিং করি, আপনি যে একটা স্কুলের কথা বললেন মাগুরাতে গিয়ে ধরেন আমি দেখলাম, এখন আমি ক্লাস্টার গুলো যদি ক্লাস ওয়াইজ ভাগ করি, যে ক্লাস 1 একটা ক্লাস্টার, ক্লাস 2 একটা ক্লাস্টার, এরকম কি হবে কিনা? আর আমরা যে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর কথা বলা হচ্ছে, এখানে যদি আমি মেল ফিমেল আলাদা করি, আপনি তো বললেন যে মানে এখানে স্ট্র্যাটা মানে এই গ্রুপগুলোর ক্ষেত্রে আপনি একটা ক্লাস্টার শব্দটা ব্যবহার করছেন, তাই তো? যদি সেটাই হয় তাহলে এই যে আমি গ্রুপগুলো দেখতে পাচ্ছি এখানে, এখানে এরা মানে হোমোজেনাস কিভাবে হবে? যদি মেল ফিমেলে ভাগ করি তাহলে কি এটা হোমোজেনাস হবে মানে স্ট্র্যাটিফাইড এর ক্ষেত্রে? এই 3টা প্রশ্ন আর কি আপু। আচ্ছা, আমি একটা একটা করে উত্তর দেই। আমার প্রশ্নগুলো দরকার হলে তোমাকে আবার হয়তো রিপিট করতে হতে পারে। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এক্সটার্নালি কিভাবে হোমোজেনাস হয়। আমি আবারও বলি,
যে ইন্টারনালি হেটেরোজেনাস বা এক্সটার্নালি হোমোজেনাস এটা যে সবসময় তুমি ইনশিওর করতে পারবে এমনটা না, বাট যতটুকু ইনশিওর করা যায় আমরা অতটুকু চেষ্টা করব। সো ইন্টারনালি হোমোজেনাস, ইন্টারনালি হেটেরোজেনাস, সো এই বিষয়টা আমরা মোটামুটি এনশিওর করতে পারি। বাট এক্সটার্নালি হোমোজেনাস হচ্ছে একটা বা দুইটা ক্যারেক্টারিস্টিকের দিক থেকে হয়তো তাদেরকে হোমোজেনাস মনে হতে পারে। যেমন আমি যদি চিন্তা করি যে এরা সবাই হচ্ছে স্কুল স্টুডেন্ট, সো ওকে ফাইন, এরা সবাই হচ্ছে স্কুল স্টুডেন্ট এবং কাইন্ড অফ এদের বয়স হচ্ছে কাছাকাছি। বা এদেরকে যদি আমি চিন্তা করি এরা সবাই হচ্ছে বল এবং কাছাকাছি একই সাইজেরই বল। সো এইভাবে হচ্ছে এটা একটা হোমোজেনাস, বা এই গ্রুপে যতজন আছে এই গ্রুপেও ততজন আছে, এই গ্রুপেও ততজন, এই গ্রুপে ধরলাম এখানে 5 জন, এখানে 5 জন, এখানে 6 জন, এখানে 5 জন। সো কাইন্ড অফ এদেরকে একই সাইজের দেখা যাচ্ছে। এখানেও দেখেন, দেখো এখানে 3 জন, এখানে 3 জন, এখানে 3 জন, এই গ্রুপগুলো কিন্তু মানে নাম্বারের দিক থেকে যদি আমি দেখি তাহলে হোমোজেনাস। সো এই এই ব্যাপারগুলো যে সব দিক থেকে তুমি হোমোজেনাস পাবে এমনটা কিন্তু না। এখানে কালারের দিক থেকে এরা হোমোজেনাস না, এ হোয়াইট বিলং করে, এ হচ্ছে গ্রিন বিলং করে। সো কোনো একটা বা দুটো অ্যাঙ্গেল থেকে এদেরকে হোমোজেনাস মনে হতে পারে, সেটা হচ্ছে একটা মানে ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখলে। আর এই প্রশ্নটার উত্তর কি বুঝতে পেরেছো? জি আপু, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার যদি এই যে আপনি একটা স্কুলের কথা বললেন, স্কুলের ক্ষেত্রে যদি আমি ক্লাসগুলো ওয়াইজ নেই, যে ক্লাস 1 একটা ক্লাস্টার, ক্লাস 2 একটা ক্লাস্টার, এরকম নিলে কি আসলে হবে কিনা, আসলে ঠিক হবে কিনা? ক্লাস্টার স্যাম্পলিং এ? জি, ক্লাস্টার স্যাম্পলিং। ওকে, না হবে না, কারণ হচ্ছে এটা অলরেডি এক্সিস্টিং যে ক্লাস্টারটা বিলং করে, যেমন ক্লাস 1 2, এখানে কিন্তু তোমার যে আর ভাগ করতে হচ্ছে না, এটা অলরেডি এটা বিলং করে, এই ক্লাস্টারটা অলরেডি তারা বিলং করে না? সো এটা কিন্তু কাইন্ড অফ তাদের ক্যারেক্টারিস্টিক। সো এটাকে তোমার ক্যারেক্টারিস্টিক ধরে দেন তোমার নতুন একটা স্ট্র্যাটেজিতে হচ্ছে ক্লাস্টার করতে হবে। প্রথম কথা এটা। যদি আমরা সেক্ষেত্রে না পারি, যেমন তোমার কাজটাই যদি হয় যে জেন্ডার পার্সপেক্টিভ থেকে, সেক্ষেত্রে তো তোমাকে মেল আর ফিমেল এই ক্লাস্টারেই ভাগ করতে হবে। এখন তুমি যদি বলো আপু তাহলে আমি মেল ফিমেল এটা তো ন্যাচারালি এটা ইম্পোজড, এটা গিভেন, আমি আর নতুন তাদেরকে কি জেন্ডার দিব? সেটা ঠিক আছে, এটা কারণ তোমার এটা জেন্ডারের উপরে বেস করে তুমি কাজটা করছো, সুতরাং এখানে জেন্ডারটা মেইন এবং এটা অলরেডি ক্লাস্টার্ড, এখানে আর ক্লাস্টার স্যাম্পলিং এর কিছু নাই। কিন্তু এমন জায়গায় আমরা ক্লাস্টার স্যাম্পলিংটা করি যেখানে হচ্ছে যে অনেক ক্যারেক্টারিস্টিক্স এর পিপল থাকে এবং তাদেরকে আমরা অলরেডি গিভেন যে ক্লাস্টারটা আছে, যেমন ধরো স্টুডেন্টরা অলরেডি ভাগ করা আছে কারা রেসিডেন্ট কারা নন রেসিডেন্ট। ফর এক্সাম্পল, রেসিডেন্টরা ইয়েলো কালারের টি শার্ট স্কুল ড্রেস পরে, আর যারা নন রেসিডেন্ট তারা কমলা কালারের স্কুল ড্রেস পরে, বা তাদের আইডিগত একটা পার্থক্য আছে, সো দেখেই বোঝা যাচ্ছে। এখন তুমি এই রেসিডেন্ট নন রেসিডেন্টের উপরে ভিত্তি করে তাদেরকে ক্লাস্টার করলা। সিম্পলি চিন্তা করো, এখানে কিন্তু মাত্র দুটো ক্লাস্টার হবে, তাই না? আমরা ক্লাস্টার কিন্তু বলতে বোঝাচ্ছি যে মিনিমাম অ্যাটলিস্ট মিনিমাম তিনটা চারটা গ্রুপ হবে। সো এমন কোনো মানে আমরা সবসময় চেষ্টা করব এমন কোনো ক্যারেক্টারিস্টিকের উপরে ভিত্তি করে ক্লাস্টার তৈরি করতে না, মানে স্ট্র্যাটা বা ক্লাস্টার যেটাই তৈরি করি, স্ট্র্যাটা হচ্ছে ক্লাস্টার থেকে আরেকটু ছোট ছোট দল বোঝায় স্ট্র্যাটা। সো ক্লাস্টার বা স্ট্র্যাটা আমরা যখনই তৈরি করব আমরা একটু চেষ্টা করব যে এক্সিস্টিং যে ক্যারেক্টারিস্টিকটা আছে সেটার উপর ভিত্তি করে করতে না, যেমন তারা কোন ক্লাসে পড়ে, লাইক ক্লাস 1 একটা ক্লাস্টার, ক্লাস 2 আর একটা ক্লাস্টার, এটা দিয়ে আমরা, বিকজ এটা অলরেডি অ্যাসাইনড, এই আইডেন্টিটিটা তাদের অলরেডি অ্যাসাইন, সো আই ক্যান টেক ইট অ্যাজ ওয়ান অফ देयर ক্যারেক্টারিস্টিক্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ক্লাস্টার বা স্ট্র্যাটা করার সময় এমন কোনো ক্যারেক্টারিস্টিক নিব না যেটা নাকি খুব অল্প সংখ্যক ক্লাস্টারে আমাকে ভাগ করে দেয়, যেমন রেসিডেন্ট নন রেসিডেন্ট, জেন্ডার হচ্ছে মেল ফিমেল, রেসিডেন্সির উপরে ভিত্তি করে বা শুধু জেন্ডারের উপরে ভিত্তি করে আমি যদি নেই, অথবা শুধু রিলিজিয়নের উপরে ভিত্তি করে যদি আমি নেই, তাহলে আমি বাংলাদেশে আছি মাত্র 3টা 4টা রিলিজিয়নের লোক, আমি সর্বোচ্চ 4টা ক্লাস্টার পাবো, এর বেশি আমি পাবো না। সো এই কারণে ক্লাস্টার বা স্ট্র্যাটা আমি যখন করব এতটুকু খেয়াল করব, বিশেষ করে ক্লাস্টার স্যাম্পলিং এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি অলরেডি তাদের যে গিভেন ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে মানে চিন্তা করে সেগুলোকে নোট ডাউন করে সেই ক্যারেক্টারিস্টিক্স উপরে ভিত্তি করে আমি নতুন করে একটা ক্লাস্টার ইম্পোজ করব। I will generate a new cluster, I will assign a new cluster, এবং সেখানে যাতে সব ধরনের মানুষের রিপ্রেজেন্টেশন থাকে,
যে এখানে রেসিডেন্ট স্টুডেন্টও আছে, নন রেসিডেন্টও আছে, বিভিন্ন এজ গ্রুপেরও আছে, এবং বিভিন্ন ধর্মের আছে, বর্ণের আছে, জেন্ডারের আছে। সো এই জায়গাটায় আমাদের একটু দেখতে হবে আর কি। তুমি কি বুঝতে আপু পেরেছো? ক্লাস্টারের তাহলে ক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ক্লাস্টারের ক্ষেত্রে সেটা হলো, কিন্তু স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে আমি যে স্ট্যাটার গুলো তৈরি করব, স্ট্যাটার গুলো এখানে তো সংজ্ঞাতেও লেখা আছে, প্লাস যে একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক আমাকে নিতে হবে। তো হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স যদি আমি এরকম নেই যে মেল ফিমেল আর থার্ড জেন্ডার, আমি যদি তিনটা ক্যারেক্টারিস্টিক্স একটা ক্যারেক্টারিস্টিক যে জেন্ডার সেটার বেসিস করে তিনটা গ্রুপে আমি ভাগ করি, এবং তিনটা গ্রুপ থেকে আমি তখন ও মেল থেকে 10 জন নিলাম, ফিমেল থেকে 10 জন নিলাম, আর সরি ওই যে থার্ড জেন্ডার থেকে আমি 10 জন নিলাম, এরকম যদি আমি নেই তাহলে কি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হ্যাঁ, হবে? স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে ক্লাস্টার থেকে একটু কম্প্রোমাইজড ভার্সন। লাইক ক্লাস্টারে যেমন অনেক অনেক ক্যারেক্টারিস্টিক্স এর কথা ইনশিওর করতে হয়, এটা যাতে থাকতেই হবে, স্ট্র্যাটাতে আমরা একটা বা দুটো ক্যারেক্টারিস্টিক ধরে ভাগ করলেই হবে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু অনলি কালারের উপরে বেস করে করেছে। সো আমি যদি লাইক আফ্রিকায় বা আমেরিকাতে আমি যদি ইয়ে করি, বা বাংলাদেশেও যদি তুমি করো যে বাঙালি এবং পাহাড়ি, ফর এক্সাম্পল তুমি সিএসটি তে গিয়ে একটা কাজ করলে, সেখানে বাঙালি এবং পাহাড়ি বা বেঙ্গলি এবং মানে লোকাল যারা আর হচ্ছে সিএসটি পিপল যারা, তাদের উপর তুমি কাজ করছো। সো তাদের কিন্তু রেস বা এথনিসিটি এগুলোর উপর বেস করে তুমি কাজ করতে পারছো। তারপরে হচ্ছে এখানে যেমন দেখো কালারের উপর বেস করে করছো। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ এই জিনিসটা একটু ছাড় আছে, যে তুমি একটা বা দুটো সার্টেন ক্যারেক্টারিস্টিকের উপরে ভিত্তি করে তুমি ছোট ছোট দলে ভাগ করতে পারো, এবং প্রতি দল থেকে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ নিতে হবে। এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আর আপু তাহলে ক্লাস্টার স্যাম্পলিং এ আমি ওইভাবে ক্লাস্টার স্যাম্পলিং এ রিপ্রেজেন্টেশনটা আমি আগে এনশিওর করব, আমি জাস্ট দলটা বেছে নিব, এই তো? আর এখানে আমি হ্যাঁ, আলাদা আলাদা ভাগ করব, তো ওখান থেকে রিপ্রেজেন্টেটিভ আলাদা আলাদা করে একজন 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 করে নিব। আর ক্লাস্টারে হ্যাঁ, আমার ক্লাস্টার গুলো ভাগ করলে আগেই সাজানো থাকবে, আমি জাস্ট একটা দল যে কোনো বেছে নেব, এইটা কি বলা হয়েছে? একটা বা একাধিক দল নিতে হবে, পুরো দলটাকেই নিয়ে, মানে পুরো একটা বা দুটো ক্লাস্টারকেই তুমি নিয়ে নিবা, আর বাকি ক্লাস্টার গুলো জি আপু বাদ পড়ে বুঝতে যাবে। পেরেছি। আর জি জি স্ট্র্যাটিফাইড র্যান্ডম থ্যাংক ইউ। স্যাম্পলিং এ ইউ হ্যাভ টু টাচ এভরি ক্লাস্টার। প্রত্যেকটা ক্লাস্টার থেকে ধরো তুমি 2 জন, প্রত্যেকটা ক্লাস্টার থেকে তুমি 3 জন, এরকম করে নিতে হবে, মানে প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে। জি আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। দেন আর কারো প্রশ্ন আছে? এই যে প্রবাবিলিটি আপু স্যাম্পলিং আমি এর টাইপস। আমার ক্লাস্টারটা কাছে বুঝি নাই। ক্লাসটা এখনো ক্লিয়ার না। আমার কাছে আপু ক্লাস্টারটা কিভাবে তৈরি করব, মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ, সে হচ্ছে ফিমেল, আবার তার এইজ, ধরা যাক যে আমি একটা সার্টেন এইজে নিলাম, তার মধ্যে মানে একজন মানুষকে আমি আসলে কিভাবে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দেখবো, মানে এটা আমি কিছুই বুঝি না আপু ক্লাস্টারটা। মানে আচ্ছা, ক্লাসটা তৈরি করব কিভাবে, মানে বাছাই করাটা বুঝলাম, র্যান্ডমলি সিলেক্ট করা, বাট তৈরি করাটা বুঝি না, ক্লিয়ার না। ওকে। আর ক্লাস্টার নিয়ে আর কার কি কোশ্চেন? বুঝছি না, ঠিক কনফিউজড হয়ে যাচ্ছে, সরি আমার কণ্ঠটা হ্যাঁ, হ্যাঁ, খুবই ভারী হয়ে গেছে। ইটস ওকে। কি কোন জায়গায় কনফিউশন? মানে আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমি বুঝেছি কিনা তাহলে বুঝবো। যে হচ্ছে আমি ক্লাস্টারে বলতেছি যে ক্যারেক্টারিস্টিক্স মানে তারা হোমো হবে, এক্সটার্নালি হোমো এন্ড হচ্ছে ইন্টারনালি হেটেরো। এখন ধরুন আমি হচ্ছে একটা ক্লাস্টার নিলাম যেখানে শুধু ওম্যান বা হচ্ছে ম্যান, কিন্তু হচ্ছে তাদের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স আলাদা। কেউ হচ্ছে গভর্নমেন্ট জব করে, কেউ প্রাইভেট জব করে, আবার হচ্ছে কেউ কিছুই করতেছে না, এইরকম। এটা কি এরকম হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আর আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা হচ্ছে বৌদ্ধ আছে, চারটা গ্রুপের লোক বা চারটা কমিউনিটির লোক, মানুষ। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে প্রত্যেক কমিউনিটি থেকে একজন করে নিলাম, বা আমার যতগুলো হচ্ছে স্যাম্পল দরকার সেই হিসাবে নিলাম, 2 জন করে বা 3 জন করে। এটা কি তাই? হ্যাঁ, মানে ক্লাস্টার স্যাম্পলিং এ আচ্ছা, ক্লাস্টার নিয়ে হ্যাঁ আপু আপনি ঠিকঠাক মতোই বুঝেছেন। আচ্ছা, আর ক্লাস্টার স্যাম্পলিং নিয়ে আর কার কোথাও কোনো কনফিউশন আছে? মানে কোন কোন জায়গাগুলোতে আপু একটু শুনে নেই। আমার একটা বিষয় ছিল যে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে আমি যতগুলো স্ট্র্যাটায় ভাগ করব, আমার কি প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে সমান সংখ্যক স্যাম্পল নিতে হবে, নাকি ভিন্ন ভিন্ন নিতে পারবো? ধরেন আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ভাগ করলাম, বা অ্যাথিস্ট আরো কতগুলো গ্রুপ ভাগ করলাম। এখন আমার প্রত্যেক গ্রুপ থেকে কি আমার সমান 2 জন করে নিতে হবে, নিলে আবার 4 জন করে প্রত্যেক গ্রুপ থেকে নিতে হবে, এরকম করতে হবে কি?
ইট ডিপেন্ডস, যদি তোমার প্রতি স্ট্র্যাটাতে পপুলেশন মানে রেসপন্ডেন্ট নাম্বার সমান হয়, দেন তোমাকে সমান সংখ্যক নিতে হবে। কিন্তু ধরো তুমি মানে তুমি যদি রেস বা এথনিসিটির উপরে ভিত্তি করে তুমি যদি ভাগ করো, তখন সিম্পলি বাঙালি মানুষ বেশি হয়ে যাবে, পাহাড়ি কম হবে, তাই না? সো এথনিসিটির উপরে ভিত্তি করে যদি তুমি নাও, তখন কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপ অফ রেসপন্ডেন্ট বা একটা নির্দিষ্ট স্ট্যাটা বড় হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তুমি এমন সংখ্যক নিবা যাতে ওইটাকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরো পাহাড়ি, তুমি পাহাড়ি আর বাঙালি দুইটা স্ট্র্যাটায় তুমি ভাগ করলা এথনিসিটির উপরে ভিত্তি করে যদি তুমি নাও, তো সেই ক্ষেত্রে বা তুমি যদি এটাও চিন্তা করো যে এথনিসিটি আদার্স গ্রুপ, শুধু পাহাড়ি না, তুমি এভাবে চিন্তা করলা যে চাকমা, মারমা, তঞ্চঙ্গা বা এদের এদের যারা, এখন সব গ্রুপে তো মানে সমান সংখ্যক না, চাকমারা তো বেশি সংখ্যায়, এরা তো কম। তো যেখানে বেশি সংখ্যক সেখান থেকে তোমার একটু বেশি নিতে হবে, মানে তোমার যেই গ্রুপটা বড় সেখান থেকে তুমি একটু বেশি নিবা। এটা ডিপেন্ড করবে যে তোমার স্ট্যাটার সাইজটা কেমন সেটার উপর। যদি তোমার সমান সংখ্যক লোকজন দিয়ে তুমি স্ট্যাটার প্রত্যেকটা গ্রুপ করতে পারো, প্রত্যেকটা স্ট্যাটা করতে পারো, তাহলে তুমি সমান সংখ্যক নিবা। যেমন এখানে আমরা দেখি, এখানে কিন্তু সমান ছিল, এখানে এই স্ট্যাটায় 3 জন, এই স্ট্যাটায় 3 জন, এই স্ট্যাটায় 3 জন, এখান থেকে একজন 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 করে নিয়েছে। কিন্তু যদি এমন হতো যে এই স্ট্যাটায় 6 জন, হোয়াইট হচ্ছে 6 জন, তখন আমি এখান থেকে 2 জন নিতাম। জি বুঝতে আপু, বুঝতে পেরেছো? পেরেছি। আচ্ছা, ক্লাস্টার স্যাম্পলিং নিয়ে আমি বলি। কে বোধহয় জিজ্ঞেস করতেছিলেন যে আহ, মানে একটা মানুষকে তো অনেকগুলো মানে ক্রাইটেরিয়ায় ফেলা যায় বা তার তো অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ থাকে, কিন্তু আপনাকে দেখতে হবে, আপনি তো একটা নির্দিষ্ট রিসার্চ পারপাসে আপনি এই কাজগুলো করবেন, তাই না? আপনি কিন্তু একটা মানুষকে অনেক মানে ক্রাইটেরিয়ায় ফেলা যায়, সে একজন বাঙালি, সে একজন বাংলাদেশি, সে একটা মেয়ে, সে ইউনিভার্সিটিতে পড়ে, সে আনম্যারিড, তারপর হচ্ছে সে মেরিটোরিয়াস, তারপর হচ্ছে সে সমাজবিজ্ঞান অনুষদে পড়ে, সে এই ডিপার্টমেন্টে পড়ে। সো অনেক অ্যাঙ্গেল থেকে অনেক ভাবে তাকে দেখা যায়, তাকে ক্লাসিফাই করা যায়, তাকে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো টুকে নেওয়া যায়। ঠিক আছে, তারপরে সে পেইন্টিং করে, সে কোকারিকুলার অ্যাক্টিভিটিস করে, সে ভালো গান পারে, সে ভালো নাচতে জানে, তার হচ্ছে সে ডিবেট করে। সো অনেক ক্রাইটেরিয়া তার থাকতে পারে এবং আপনি তাকে অনেক ক্রাইটেরিয়া দেখতে পারেন, বাট সবকিছু কিন্তু আমাদের ধর্তব্য না। আপনি যে পার্টিকুলার রিসার্চটা করছেন, আপনার ওই রিসার্চে আপনি কোন লেন্সে তাকে দেখবেন। আপনার যখন আপনি রিসার্চ করছেন আপনি এথনিসিটি নিয়ে, তখন আপনি একটা মানুষকে আইডেন্টিফাই করবেন whether in which ethnicity he belongs to। জাস্ট এতটুকু আপনার চিন্তা, এর বাইরে আপনার সে কি মেল নাকি ফিমেল আপনার এত কিছু দেখার ব্যাপার না। এখানে এই কাজটা হয়েছে স্ট্যাটায়, দেখেন এখানে কালার মেইন। সো কোনটা চ্যাপ্টা কোনটা গোল এত কিছু আমার দেখার বিষয় না, এখানে কালার কালার মেইন। আমি যখন স্কুল স্টুডেন্টদের, যদি আমি হচ্ছে মেন্টাল ক্যাপাসিটি অ্যাকর্ডিং টু দেয়ার এজ, আমি যদি এটা মেজার করতে যাই, আমার যদি স্টাডিটা এটা থাকে যে আমি স্কুল স্টুডেন্টদের মেন্টাল ক্যাপাসিটি দেখবো অ্যাকর্ডিং টু দেয়ার এজ, তখন আমার স্টুডেন্ট মুখ্য এবং এজ মুখ্য। কোন স্টুডেন্ট মেয়ে, কোন স্টুডেন্ট ছেলে, ওখানে কিন্তু আমার জেন্ডার ম্যাটার করে না এবং তাদের রিলিজিয়নও ম্যাটার করে না, তারা রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট এটাও ম্যাটার করে না। কিন্তু যদি আমি এটা দেখতে চাই যে whether resident students are meritorious than the non-resident student, then আমার রেসিডেন্সি ম্যাটার করে। সো ইট ডিপেন্ডস যে আপনি আপনি কিসের উপরে ভিত্তি করে কাজটা করছেন, আপনার রিসার্চের এরিয়াটা কি। সো এই যে স্যাম্পলিং করছি তো আমরা, কেন আমরা কাদের কাছ থেকে ডাটাটা নিব সেই মানুষদেরকে আমরা ফিক্স করছি, আমার রেসপন্ডেন্ট সিলেক্ট করছি। স্যাম্পলিং এর মূল উদ্দেশ্য তো এটাই যে আমার রেসপন্ডেন্ট কারা হবে, কাদের কাছ থেকে আমি আসলে তথ্যটা নিব, তাদেরকে আমি ডিজাইন করছি, তাদেরকে আমি ফিক্স করছি। তো তার মানে হচ্ছে আপনি কি নিয়ে গবেষণা করছেন, কাদেরকে আপনি নিচ্ছেন, তার আগেই আপনি জানেন যে আপনি কি নিয়ে গবেষণা করছেন, আপনার গবেষণার বিষয়টা কি। তখন আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। আপনি একজন যখন মানে আপনি যখন একজন রিসার্চার এবং আপনি যখন মেডিকেল প্রফেশনালসদের কোভিড এর সময় অ্যাংজাইটি, ফিয়ার এগুলো নিয়ে কাজ করছেন, তখন আপনার একজন মেডিকেল প্রফেশনালসকে, আপনার মেডিকেল প্রফেশনাল ছাড়া একজন ডাক্তারকে আপনি শুধু ডাক্তার হিসেবে দেখবেন। সে কি আপনার কত টাকা ইনকাম করে তার ইনকাম ক্যাপাসিটি আপনার দেখার দরকার নেই।
তারপরে হচ্ছে সে কোথা থেকে পাশ করে আসছে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার দেখার দরকার নেই, সে কি গভর্নমেন্ট জব করে নাকি নন গভর্নমেন্ট জব করে, আপনার এত কিছু তার দেখার দরকার নেই। আপনার শুধু দেখার দরকার সে একজন মেডিকেল প্রফেশনালস এবং তার লেভেল অফ এনজাইটি বা ফিয়ার ফ্যাটিক এগুলো কতটুকু। সো আপনি যেই লেন্সে কাজটা করছেন, আপনি যেই পার্সপেক্টিভে কাজটা করছেন, এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সেই পার্সপেক্টিভ থেকে তখন ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবেন। আমি এই প্রশ্নটা কে করেছিলেন আমাকে? আমি সরি এখানে আপু নাম আমি দেখাচ্ছে। করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন এখন? হ্যাঁ আপু বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলেন, মানে না ভয়েস শুনে আপু মনে মানে হচ্ছে। বুঝতে পেরেছি আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আপু আমি অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স দিয়ে হচ্ছে ভাগ করার চিন্তা করতে গিয়ে মনে করলাম যে আচ্ছা একটা মানুষকে তো তাহলে আমি অনেকগুলো ক্লাস্টারে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে কিভাবে কি করব না, আপনি তো এখন? একটা পার্সপেক্টিভ থেকে আপনি কাজ করবেন। রিসার্চ ইজ আ পার্সপেক্টিভ। আমরা কিন্তু একদম প্রথম ক্লাসেই বলেছিলাম যে রিসার্চারের সাথে তার যে ব্যাকগ্রাউন্ড এগুলো অনেক ম্যাটার করে, এবং রিসার্চ হলে আপনাকে একটা একটা সিঙ্গেল লেন্স থেকে, একটা সিঙ্গেল পার্সপেক্টিভ থেকে আপনাকে দেখতে হবে। যেমন আপনার চোখে ভালো মানুষ বলতে এক জিনিস, আমার চোখে হয়তো ভালো মানুষ বলতে আরেক জিনিস। আরেকজনের কাছে ভালো মানুষ, এটা ডিপেন্ডস করে যে তার কাছে ভালো বলতে কি। কেউ অনেস্ট হলে ভালো মনে করে, কেউ সুন্দর হলে ভালো মনে করে, কেউ ভালো স্টুডেন্ট হইলে ভালো মনে করে। সো ভালোর অনেক সংজ্ঞা আছে। সো এই কারণেই কিন্তু আমরা রিসার্চে কনসেপচুয়াল ডেফিনেশনটা আমরা দিয়ে দেই। আমরা মানে কনসেপচুয়াল জায়গাটা ক্লিয়ার করি যে আমি যে বলছি মেডিকেল প্রফেশনালস বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি, এটা আমাকে ডিফাইন করতে হবে। কনসেপচুয়াল ডেফিনেশনটা রিসার্চে এই কারণে দিতে হয় যে আপনি যে ভালো বলছেন, যে ভালো স্টুডেন্টরা কি হচ্ছে, ধরেন আপনি একাডেমিক রেজাল্টের সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিস দেখছেন। আপনি এখানে বললেন যে ওয়েদার গুড স্টুডেন্টস আর গুড ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি এটা নিয়ে রিসার্চ করতে চান, এটা আপনার রিসার্চ কোয়েশ্চেন ফর এক্সাম্পল। এখন আপনি গুড স্টুডেন্ট বলতে কাদেরকে বোঝান, কত সিজিপিএ কতর উপরে হলে আপনি গুড স্টুডেন্ট বলেন, এটা আপনাকে রিসার্চে ডিফাইন করে দিতে হবে যে আমি বলতেছি যে এত থেকে এতর মধ্যে যদি সিজিপিএ থাকে, মানে 3.5 প্লাস যদি সিজিপিএ কারো থাকে, তাহলে আমি তাকে বলছি যে সে হচ্ছে গুড স্টুডেন্ট। সো ইট ডিপেন্ডস যে আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন। আপু আসসালামু আলাইকুম। আপু তাহলে অপারেশনাল ডেফিনিশনটা কোনটা? হ্যাঁ, এটাই অপারেশনাল ডেফিনিশন বা এটাই? কনসেপচুয়াল ডেফিনিশন। আমি তো ভাবছি দুইটা মানে। আসসালামু আলাইকুম জেবিন আপু, তাহলে কি ক্লাস্টার এন্ড অপারেশন ডেফিনিশনটা কি সেম আসতেছে? মানে আপনি যে কোনো একটা পার্সপেক্টিভে দেখতে হচ্ছে ব্যাপারটা? আপু কি চলে গেলেন? আপুর কিছু একটা প্রবলেম হয়েছে দেখি। হ্যাঁ আপু তো একটু শাউট করলো মেবি। হ্যাঁ হ্যাঁ এটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। সো সরি। আচ্ছা, কানেকশন কি ঠিক? আপু কি হয়েছিল এখানে? আমি ভয় পাই। আই এম এক্সট্রিমলি সরি। কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না। সাডেনলি এমন একটা বস্তু আমার সামনে আসছে যেটাকে আমি ভীষণ ভয় পাই। একদম এক্স্যাক্টলি আমার জাস্ট সামনে এসে বসছে, আমি আর
আমি যে সেন্সলেস হয়ে যাই না এটাই অনেক কিছু। ওকে, I'm extremely sorry for this interruption. ওকে, আমরা কোথায় ছিলাম? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন বাকি ছিল অ্যান্সার করা? আচ্ছা, কেউ কোনো রেসপন্স করতেছে না, আমার কি মাইকের সমস্যা হচ্ছে? আপু শুনতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, আপনি পড়ানো শুরু করুন। ওকে, সো ডিফারেন্ট টুলস অফ প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যাট এ গ্ল্যান্স। আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে 4টা ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম, তো সেগুলো আমরা একটু মানে এক ঝলকে এক পলকে দেখে আসি। সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমরা কি দেখেছি, যে এখানে কোনো রুল অ্যাকচুয়ালি নাই, নো রুল ইনডিড, এখানে চুজ র্যান্ডমলি, জাস্ট আপনি র্যান্ডমলি চুজ করে যাবেন। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ কি দেখেছি, যে ফার্স্টলি স্ট্র্যাটিফাই দ্য পপুলেশন, মানে পপুলেশনকে স্ট্র্যাটিফাই করতে হবে, কয়েকটা স্ট্র্যাটাতে ভাগ করতে হবে, দেন চুজ র্যান্ডমলি ফ্রম ইচ স্ট্র্যাটা। তারপর হচ্ছে cluster sampling. Cluster sampling হচ্ছে randomly choose a cluster from your population, then take survey of all members of that cluster. So yeah. আপু এটা থেকে আর কোনো প্রকারভেদ আছে বাড়তি? আমি আর একটা মনে পড়ছিলাম যে আপনার মাল্টি স্টেজ স্যাম্পলিং এ ধরনের কোনো কিছু আছে নাকি এটার আচ্ছা সাথে? আচ্ছা, হ্যাঁ সেগুলো আছে, আমরা ওগুলো একটু লাস্টের দিকে আলোচনা করব। তারপর হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিকে হচ্ছে যে একটা মেথড আমরা ফলো করি when the population size is unknown. সো কখন আমরা করি সেটা সিস্টেমেটিক স্যাম্পলিং, যখন আমি পপুলেশন সাইজটা হয়তো জানি না বা এটা খুব বড় পপুলেশন সাইজ, তখন হচ্ছে আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং ইউজ করি এবং একটা নির্দিষ্ট সিস্টেম ফলো করে, মানে এততম মানুষকে আমরা নিব এভাবে এভাবে করে নেই, তবে প্রথম যাকে চুজ করি তাকে আমরা র্যান্ডমলি চুজ করি। আচ্ছা, এরপরে হচ্ছে ওকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, যেটা আমরা বলছিলাম একটু আগে, যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে এটা ইট ইনভলভস নন র্যান্ডম সিলেকশন বেসড অন কনভেনিয়েন্স। আচ্ছা, এরপর তো বললাম the non-probability sampling in non-probability sampling individuals are selected based on no random criteria. So non-probability sampling এ আমরা হচ্ছে no random criteria বেসিসে আমরা হচ্ছে তাদেরকে সিলেক্ট করি, and not every individual has a chance of being included in the study. So এখানে থেকে কোথায় চলে যায়, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ, প্রবাবিলিটি স্যাম্পলিং এ আমরা যেমন বলছিলাম যে এখানে র্যান্ডম বেসিসে চুজ করা হয় এবং এভরি ইন্ডিভিজুয়ালের হচ্ছে মানে মানে একটা ইয়ে থাকে, মানে প্রবাবিলিটি থাকে অফ বিং সিলেক্টেড। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ কিন্তু এই বিষয়টা থাকে না, তারা হচ্ছে এখানে কোনো নন র্যান্ডম বেসিসে আমরা সিলেক্টও করি না এবং সব ইন্ডিভিজুয়ালের চান্সও থাকে না অফ বিং ইনক্লুডেড ইন দ্য স্টাডি। এখন আমরা দেখি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে টেকনিকস গুলো বা টাইপস গুলো, সেগুলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর 4টা প্রকার আছে, 4 টাইপস আছে। একটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, একটা হচ্ছে কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং। এখানে কোনোটা আগে পিছে নাই যে এটা 1 নম্বর এটা 2 নম্বর, এরকম কোনো অর্ডার নেই, তো আমরা যে কোনোটাই আগে পিছে পড়তে পারি। কনভেনিয়েন্স স্যাম্পলিং হচ্ছে খুবই সহজ, যে this process involves selecting samples based on convenience. আমি যে স্যাম্পলটা চুজ করব বা সিলেক্ট করব, যাকে আমি নিচ্ছি বেসড অন কনভেনিয়েন্স, মানে আমার কাছে যাকে রিচ করা সহজ হচ্ছে, আমি যার এক্সেস পাচ্ছি
তাকেই আমি নিচ্ছি। এটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। এবং কনভেনিয়েন্স স্যাম্পলিং কে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিংও বলা হয়, কারণ এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। লাইক আমি আমি এক্স্যাক্টলি জানতেছি না আমি কাকে নিচ্ছি, আমি যখন মাঠে নামছি আমি যখন যাকে যাকে পাচ্ছি আমি তাকে তাকে নিয়ে কাজ করছি। সো অ্যাকর্ডিং টু মাই কনভেনিয়েন্স আমি হচ্ছে সিলেক্ট করছি আমার রেসপন্ডেন্টদেরকে ফর দ্য স্টাডি। সো এই জন্য এটাকে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিংও বলা হয়, বিকজ রিসার্চার হিমসেলফ অর হারসেলফ ডোন্ট নো। তারপর হচ্ছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে here you select samples on your convenience basis and then ask them to refer you to others। মানে আপনি কনভেনিয়েন্স বেসিসে একজনকে মানে চুজ করবেন, একজন মানে রেসপন্ডেন্টকে আপনি চুজ করবেন, দেন তাকে বলবেন যে আর কিছু মানুষকে আপনাকে যাতে আর কিছু মানুষকে রেফার করে। মানে তাকে বললেন যে ভাই আচ্ছা আর কাকে কাকে আমি এই কোশ্চেনটা পাঠাতে পারি বা আর কার কার কাছে আমি যেতে পারি আমার এই মানে ডেটা কালেকশনের জন্য, আপনি আপনার কিছু ফ্রেন্ডদের নাম বলেন, হ্যাঁ, যে যাদের কাছে গেলে আমাকে তারা ফেরাবে না, অথবা যাদের যাদের এই এই কোয়ালিটিস গুলো আছে। ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে কাজ করছি, কিন্তু আমি একজন নিজে নন ঢাবিয়ান, তো সেই ক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের একজনকে নিলাম। এখন আমি তো বেশি একটা স্টুডেন্টদেরকে চিনিও না, তো সেক্ষেত্রে আমি তাকে বললাম যে আচ্ছা তুমি কি তোমার আর কিছু ফ্রেন্ডদেরকে বলতে পারো যে আমি মানে তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের কাছ থেকে একটু ডেটা কালেকশন করতে চাই। সো তারা রেফার করে দিল আমাকে অন্যদের কাছে। সো এটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং কে নেটওয়ার্ক স্যাম্পলিংও বলা হয়। স্নোবল বলছে এই কারণে যে যখন আমরা স্নো মানে জাস্ট আইস মানে পড়ছে, স্নো গুলো পড়ছে, সো ওই সময় যখন আপনি যদি একটা বল বানান, বল বানিয়ে সেটাকে যদি এরকম স্নোর উপরে এভাবে ছেড়ে দেন, সো ওটা কিন্তু যেহেতু মানে স্নো গুলো খুব হালকা থাকে, নরম থাকে, এবং স্নোকে যদি আবার স্নোর উপরে ফেলা হবে, স্নো বলটাকে যদি স্নোর উপরে ফেলা হয়, দেন এটা অটোমেটিকলি অন্যান্য স্নো গুলোকেও গ্যাদার করে বলটার সাইজটা বড় হয়ে যায়। লাইক আপনি যদি এখান থেকে একটু ধাক্কা মেরে ওদিকে ফেলে দেন, আরেকজনের কাছে গড়িয়ে গড়িয়ে যায়, গড়াতে গড়াতে সে আরো কিছু আইস আরো কিছু স্নো তার মানে বলের চারপাশে লেগে যায়, মানে আরেকটু হেভিয়ার আরেকটু বড় হয়ে যায় বলটা। তার মানে হচ্ছে এই যে একজনের কাছে গেলেন, তার মাধ্যমে আপনি আরো কিছু মানুষ আরো কিছু রেসপন্ডেন্ট আপনি পেলেন, এটাকে বলছে স্নোবল স্যাম্পলিং। মানে একজনের কাছে গিয়ে আপনার নেটওয়ার্কটা বা রেসপন্ডেন্টের লিস্টটা আরেকটু বড় হলো। ধরেন আপনি পার্সন এর কাছে গেলেন, সে 4 জনকে সাজেস্ট করলো, সেই 4 জন আবার আরো 2 জন বা 3 জন করে করে সাজেস্ট করলো। সো প্রত্যেককে যদি আরো 2 জন বা 3 জন করে করে সাজেস্ট করে, আস্তে আস্তে কিন্তু আপনি এভাবে এভাবে নেটওয়ার্ক করছেন। তাদেরকে আবার বলছেন যে আপনি আপনার পরিচিত আবার কাউকে বলেন, সো তারা আবার বলছে, তো এভাবে এভাবে করে আপনি হচ্ছে যাবেন। এটাকে বলে স্নোবল স্যাম্পলিং, যেটাকে আমরা নেটওয়ার্ক স্যাম্পলিং ও বলি। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর আরো দুটো টাইপ আছে, তার মধ্যে একটা হচ্ছে কোটা স্যাম্পলিং আর একটা হচ্ছে পারপাসিভ অর জাজমেন্টাল স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং হচ্ছে it means to take a very tailored sample that is in proportion to some characteristics of a population. This is used by market researchers where interviewers are given a quota of subject of a specific type to attempt to recruit. For example, an interviewer may be told to select 20 adult men, 20 adult female, 10 teenage girls and 10 teenage boys so that they can be interviewed about their television watching habit. সো কোটা স্যাম্পলিং মূলত এটা মানে দেখা যাচ্ছে যে জার্নালিস্ট বা মানে এরা হচ্ছে মূলত ইউজ করে, মার্কেট রিসার্চার যারা, তারা হচ্ছে কোটা স্যাম্পলিংটা ইউজ করে। তারা কোটার বেসিসে নেয় যে আমি 20 জন পাবলিক ইউনিভার্সিটির সাইকোলজির স্টুডেন্ট নিয়ে আমি কাজ করব, এবং 20 জন আমি ফিলোসফির স্টুডেন্ট, তারা হবে পাবলিক ইউনিভার্সিটির, এরকম আমি নিয়ে কাজ করব। আর বাকি 10 জন হচ্ছে আমার গার্ল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট লাগবে, যারা হচ্ছে আপনার ইংলিশ লিটারেচারে পড়েছে, এবং আর 10 জন লাগবে হচ্ছে আমার ট্রান্সজেন্ডার, যারা হচ্ছে যে কোনো সাবজেক্টে পড়েছে। সো এই যে আমি একটা কোটা সিস্টেম করে দিলাম, যে আমার আগে থেকেই আমার একটা মানে অডিয়েন্স আমার ফিক্সড, যে আমি 20 জনই নিব, এবং কাকে নিব আমি অমুক ডিপার্টমেন্টের 20 জনকে নিব, এবং তারা মেল হবে। সো কাইন্ড অফ কিন্তু কোটা মানে কাইন্ড অফ আমি অনেক বেশি এটাকে অনেক মিনিমাইজ করে ফেলছি। এখানে অপরচুনিটিটা একদমই নাই, এখানে কোনো প্রবাবিলিটি নাই যে প্রত্যেকে এখানে চান্স পাবে, এরকম না। সাইকোলজি ডিপার্টমেন্টে ফর এক্সাম্পল
একটা ব্যাচে এখন ধরলাম হচ্ছে 50 জন স্টুডেন্ট বা 80 জন স্টুডেন্ট, 80 জনের মধ্যে যদি 50 জন ছেলে হয় আর 30 জন মেয়ে হয়, তো 50 জনের মধ্যে মাত্র 20 জন ছেলেকে আমি এখানে নিচ্ছি। তার মানে দেখা যাচ্ছে যে আমি একটু মানে কোটা বলতে এখানে হচ্ছে জিনিসটা একটু লাইক এরিয়াস গুলো অনেক ক্লোজ করে দেয়, এরিয়া গুলো অনেক ন্যারো করে দেওয়া বোঝাচ্ছে। সো এটাকে বলছে কোটা স্যাম্পলিং। এবং টু সাম এক্সটেন্ট যদি আমি আরো ক্রাইটেরিয়া ইম্পোজ করে দিই, ফর এক্সাম্পল যে থার্ড ইয়ারের ঢাকা ইউনিভার্সিটির থার্ড ইয়ারের সাইকোলজি ডিপার্টমেন্টের এমন কিছু 20 জন মানে মেল স্টুডেন্ট দরকার যাদের সিজিপি হচ্ছে 3.5 প্লাস। সো এভাবে চিন্তা করতে গেলে দেখা যাবে যে আমার হয়তো 20 জন আমি পাচ্ছিও না। সো এই যে আমি কোটা করে দিলাম মানে কিছু ক্যারেক্টারিস্টিক্স ইম্পোজ করে দিলাম, এমন কিছু ক্যারেক্টারিস্টিক ইম্পোজ করে দিলাম যে ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমার ওই স্যাম্পল সাইজটাকে ন্যারো করতে 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 অনেক ন্যারো করে ফেলে। সো এটাকে বলছে কোটা স্যাম্পলিং। এই বেসিসে যদি আপনি যখন নেবেন তখন হচ্ছে ওটাকে কোটা স্যাম্পলিং বলবে। আর পারপাসিভ আর জাজমেন্টাল স্যাম্পলিং হচ্ছে কাইন্ড অফ যে আপনি চুজ করবেন, এখানে রিসার্চারের এক্সপেরিয়েন্স এবং রিসার্চারের ইচ্ছা এই দুটো বিষয়ের উপরে ভিত্তি করে হচ্ছে আমরা চুজ করি। লাইক ইট ইনভলভস সিলেক্টিং স্যাম্পলস মানে রেসপন্ডেন্টস based on the researcher's own judgment or based on his own experience. This strategy is often used by media when canvassing public for opinion in qualitative research. So purposive or judgmental sampling হচ্ছে মূলত রিসার্চারের এক্সপেরিয়েন্স এবং রিসার্চারের ইচ্ছার উপরে ভিত্তি করে কাকে কাকে আমি নিব একদম ধরে ধরে পিক করা, যে অমুক ইউনিভার্সিটির অমুক টিচারকে আমি নিতে চাই আমার এই রিসার্চে অ্যাজ আ রেসপন্ডেন্ট, তারপরে অমুক ডিপার্টমেন্টের অমুক শিক্ষককে আমি নিচ্ছি, অমুক ইউনিভার্সিটি অমুক ডিপার্টমেন্টের এই টিচারকে আমি নিচ্ছি। সো এভাবে করে করে আমি যখন মানে স্পেসিফিক্যালি বেসড অন মাই এক্সপেরিয়েন্স যে কাকে কাকে নিলে হবে, কাকে কাকে নিলে আমার স্টাডিটা ভালো হবে, এভাবে চিন্তা করে করে আমার এক্সপেরিয়েন্সের উপরে ভিত্তি করে আমার ইচ্ছার উপরে ভিত্তি করে যখন আমি পারপাসিভলি চুজ করব, সেটাকে পারপাসিভলি বা জাজমেন্টালি আমি চুজ করব স্যাম্পলিং সাইজটা বা সরি স্যাম্পলটা আর কি রেসপন্ডেন্টদেরকে আমি নিব, সেটাকে আমরা বলছি পারপাসিভ আর জাজমেন্টাল স্যাম্পলিং। আচ্ছা, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে চারটা পার্ট মানে চারটা টাইপস, কোটা স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং এন্ড স্নোবল স্যাম্পলিং, এগুলো নিয়ে হচ্ছে কার কি কি প্রশ্ন আছে? আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আপু আমার একটু কোশ্চেন। আপু আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ। আপু কোটা স্যাম্পলিং এর ক্ষেত্রে তাদের কোনো ক্যারেক্টারিস্টিক সিমিলার হবে বা এরকম কোনো কিছু থাকবে না? না, এরকম কোনো বিষয় নাই। যেমন আমি যখন বলবো অমুক ডিপার্টমেন্টের 3.5 এর উপরে যতগুলো ছেলে আছে 20 জন ছেলের আমি নিব, মানে তাদেরকে আমি রেসপন্ডেন্ট হিসেবে নিব। সো আলটিমেটলি তাদের মধ্যে অনেক ক্যারেক্টারিস্টিক্স এর মিল পাওয়াই যাবে। দে অল আর মেল, দে অল হ্যাভ হাই সিজি এন্ড দে অল আর ফ্রম দ্য সেম ডিপার্টমেন্ট, সেম সেমিস্টার। সো আলটিমেটলি অনেক ক্রাইটেরিয়া তাদের মিলেই যেতে পারে, মানে ক্রাইটেরিয়া গুলো যখন ইমপ্রুভ করা হবে। আপু আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা এই যে অনেকে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে বা বিভিন্ন জায়গায় দেয় যে আপনার 2 মিনিট সময় হলে এই ফর্মটা পূরণ করে দেন, বা এই যে গুগল ফর্মের মাধ্যমে তথ্যগুলো নেওয়া হয়, তো এগুলো কি কনভেনিয়েন্স স্যাম্পলিং নন প্রবাবিলিটি? যাকে পাচ্ছি তাকে, যার যার অ্যাক্সেস পাচ্ছি তাকে, সো এটা কনভেনিয়েন্স স্যাম্পলিং। তাইলে আপু আপনি যে শুরুতে বললেন যে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে সাধারণত প্রবাবিলিটি স্যাম্পলিং ব্যবহার করি, তাহলে কনভেনিয়েন্সের ক্ষেত্রে যে আমাদের কনভেনিয়েন্স অনুযায়ী যে নিচ্ছে এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়ে যাচ্ছে না তাহলে ইয়ের ক্ষেত্রে মানে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে? এই যে এইখানেই বলা আছে যে প্রবাবিলিটি স্যাম্পলিংটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোয়ান্টিটেটিভ ব্যবহার করি এবং পারপাসিভ স্যাম্পলিং বা নন প্রবাবিলিটি যেটা সেটা আমরা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চে মূলত ব্যবহার করি, মানে সাধারণভাবে ইউজ হয়। এখন তোমার যদি এরকম কোনো স্টাডি থাকে যে তুমি হচ্ছে কোয়ান্টিটেটিভ স্টাডি করছো বাট
কনভেনিয়েন্সের উপরে ভিত্তি করে, তো ইটস ওয়েলকাম। এখানে কিন্তু বলা হয় নাই যে এইটার ক্ষেত্রেই মূলত ব্যবহৃত হয়, মানে বা এটাকে এই ক্ষেত্রেই ব্যবহার করতে হবে, এরকম কোনো রুল নেই। ইউজুয়ালি দেখা যায় যে এরকমটা হয়। কিন্তু আপু যদি দেখা যায় যে পারপোসিভ স্যাম্পলিংটা আমরা নিয়ে নিলাম আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, তাহলে তো আমাদের স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ হয় না। যদি স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ না হয়, তাহলে সেটা দিয়ে কি আমরা ইনফারেন্স করতে পারবো, বা আমরা যে জেনারেলাইজেশনের ক্ষেত্রে আসতে পারবো, বা ওই যে টি টেস্ট করে বা ওগুলা করতে পারবো? না, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তুমি ইউ ক্যান ক্রস দ্য লাইন, লাইক যেমন আমরা একটু আগে বলছিলাম যে পারপাসিভ স্যাম্পলিং হচ্ছে তুমি কোয়ালিটেটিভেও করলা, কোয়ান্টিটেটিভেও করলা, বা মানে কনভেনিয়েন্স স্যাম্পলিং এর কথা বলছি। কনভেনিয়েন্ট হচ্ছে মানে কোয়ালিটেটিভেও করলা, কোয়ান্টিটেটিভেও করলা, কিন্তু পারপাসিভ স্যাম্পলিং দেখা যাচ্ছে যে মোস্টলি কোয়ালিটেটিভেই হয়। এখন এখানে কিছু কিছু জায়গায় আর কি ওভারল্যাপ করার সুযোগ আছে, যে মানে তুমি লাইক ইউ ক্যান ক্রস দ্য লিমিট কিছু কিছু জায়গায়, সবগুলোর ক্ষেত্রে না। তুমি যেটা বলছিলে যে নন পারপাসিভ, কোনটার কথা বললা তুমি মাত্র? পারপাসিভ স্যাম্পলিং এর কথা? আপু নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মাধ্যমে যেই স্যাম্পলটা আমি চুজ করব আমার কনভেনিয়েন্স অনুসারে, সেই স্যাম্পল দিয়ে কি আমি আসলে নন প্রবাবিলিটি সেটা তো আসলে কোনটা? রিপ্রেজেন্টেটিভ শুধু হয় নন না। প্রবাবিলিটি বললে কিন্তু হবে না। নন আপু প্রবাবিলিটি কনভেনিয়েন্স এর ক্ষেত্রে, নন কনভেনিয়েন্স স্যাম্পল। কনভেনিয়েন্স আমি যেটা আমরা ওই যে ফেসবুকে যেরকম দেখি যে আমরা যে পাচ্ছে ভলান্টিয়ারি পার্টিসিপেশনের মাধ্যমে অংশ নিচ্ছে এরকম, তো এইগুলো যে আমরা করি, তো এগুলোর মাধ্যমে যে স্যাম্পলটা পাচ্ছি, যে রেসপন্ডেন্টদের যে উত্তর পাচ্ছি, সেই উত্তরটা কি আমরা সাধারণ যে মানুষের উপর বা আমাদের ওভারঅল যে পপুলেশনটা, সেই পপুলেশনের ক্ষেত্রে আমরা জেনারেলাইজেশন করতে পারি, বা সেটা থেকে ইনফারেন্স করতে পারি যে আসলে এইটা আসলে পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, এইটা কি আমরা করতে পারবো? আমি মানে তোমার কথাটা বুঝতে পারতেছি না। আমি বললাম যে আপু আমরা যে কনভেনিয়েন্স স্যাম্পলিং করি সেইটা তো আসলে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ এর মাধ্যমে আমরা যে স্যাম্পলটা পাচ্ছি সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে না। তাহলে যদি রিপ্রেজেন্টেটিভ না হয়, তাহলে সেটার মাধ্যমে কি আমি ইনফারেন্স করতে পারবো যে আমি কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে দেখতে পারবো যে আসলে এটা আসলে অন্যান্য সেই টেস্ট গুলো বা টি টেস্ট এগুলো কি করতে পারবো কিনা, সেইটা ছিল না, প্রশ্ন। এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানেই যে সবসময় রিপ্রেজেন্টেটিভ না, ব্যাপারটা কিন্তু এরকম না। নন প্রবাবিলিটি এখানে ব্যাপারটা হচ্ছে প্রবাবিলিটির ব্যাপার, যে রেসপন্ডেন্টদের whether all the respondent have the equal opportunity to be selected or not, whether there is equal probability. নন প্রবাবিলিটি বলতে মূলত এটা বোঝায়। হ্যাঁ, সো এখানে যে নন প্রবাবিলিটি নিলে মানে কনভেনিয়েন্স স্যাম্পলিং নিলে যে আমার সবাইকে রেসপন্স মানে রিপ্রেজেন্ট করছে না, সব সময় কিন্তু এমন না। তো আপু, আমি আর হ্যাঁ, কে কি বলতে চাচ্ছেন? আমি একটু বলি, সেটা হচ্ছে যে স্যাম্পলিং মানেই তো সেটা রিপ্রেজেন্টেটিভ, ওটা পপুলেশনের একটা অংশ না, সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ হবে না কেন? আমরা যে স্যাম্পলিংটা নিলাম, স্যাম্পলিংটা তো হচ্ছে এক ধরনের রিপ্রেজেন্টেটিভ পপুলেশনের একটা অংশ, তো এটা তো অবশ্যই রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা। তো কিছু কিছু স্যাম্পলিং এর যে উপায় আছে সেগুলো হচ্ছে লাইক সেগুলো কোয়ালিটেটিভের সিম্পলি, যেমন এই যে এই স্যাম্পলিংটা পারপাসিভ স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, এগুলো হচ্ছে মূলত মানে অল্প স্যাম্পল সাইজটা ছোট হয় তো এই ক্ষেত্রে, যার ফলে এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডির জন্য। তো এইসব কিছু কিছু স্যাম্পলিং স্ট্র্যাটেজি আছে, সেটা প্রবাবিলিটিও হতে পারে, নন প্রবাবিলিটিও হতে পারে, যেগুলো দিয়ে মূলত আমরা ওই যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট গুলো করতে পারি না, যেমন টি টেস্ট বা ওগুলোর কাই স্কয়ার আমরা বের করতে পারি না, বিকজ এগুলো আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের দিকে আমরা যাই নাই। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের দিকে যাব, বাট পারপাসিভ বা কোটা স্যাম্পলিং এগুলো যেহেতু মূলত কোয়ালিটেটিভ রিসার্চের, সো আলটিমেটলি আমার এখানে মানে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বলে কিছু আসবে না। কিন্তু রিপ্রেজেন্টেশনের আপু ব্যাপারটা এখানে আলাদা, এটা আলাদা টপিক। রিপ্রেজেন্টেশন আমরা যেটা বলছি, কনভেনিয়েন্স স্যাম্পলিং যদি করি, কনভেনিয়েন্স স্যাম্পলিং করি, তাহলে কি আমরা টি টেস্ট বা কাই স্কয়ার টেস্ট করতে পারবো? হ্যাঁ আমাদের রিসার্চটা তো কনভেনিয়েন্স স্যাম্পলিংই ছিল, ওই যে মেডিকেল প্রফেশনালসদের উপরে যেটা করেছি। তাহলে আপু আপনাদের যে স্যাম্পলিংটা আপনারা করলেন, আপনারা যে ওই টেস্টগুলো যে করলেন, তাহলে আপনাদের যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা যে বায়াস না, বা মানে পার্শিয়ালি যেটা ইয়ে করছে না, বা আপনারা যে
আপনাদের এই কনভেনিয়েন্স স্যাম্পলিং এর মাধ্যমে এটা সম্পূর্ণরূপে সবাইকে ইকুয়ালি রিপ্রেজেন্ট করছে, এটা আপনারা কিভাবে নিশ্চিত করতে পারেন বা একজন রিসার্চার করতে পারে? আচ্ছা, না আমরা তো সবাইকে রিপ্রেজেন্ট করতেও পারিনি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্যাম্পলিং, মানে আমরা চেষ্টা করেছি যত ধরনের ভ্যারিয়েশন মানে এনশিওর করার জন্য। যেমন কনভেনিয়েন্স স্যাম্পলিং আমরা করেছি, ঠিক আছে, যে শুধু যাকে পাচ্ছি তাকেই করছি এরকম না, বাট মোটামুটি একটা টার্গেট তো তোমার থাকবে, যে আমি যেহেতু আমার মেডিকেল প্রফেশনালস বলতে আমি এখানে ডক্টর বোঝাচ্ছি, নার্স বোঝাচ্ছি, তারপর হচ্ছে মেডিকেল স্টাফসদের বোঝাচ্ছি, তারপর হচ্ছে ভলান্টিয়ার্সদেরকে বোঝাচ্ছি। সো আমার রিসার্চ গুলো, আমার রিসার্চের এই কোয়েশ্চেনিয়ারটা মোটামুটি যাতে তাদের তাদের কাছেও যায়, এই জায়গাটায় তো তোমার একটু মানে হস্তক্ষেপ দরকার, এই জায়গাটায় তো তোমার একটু চেষ্টা করতেই হবে যাতে তোমার রিসার্চটা মানে অতটা বায়াসড না হয়ে যায়, বা কারো রিপ্রেজেন্টেশন, একটা পার্টিকুলার গ্রুপের রিপ্রেজেন্টেশনই থাকলো না, এটা যাতে না হয়, এই জায়গাগুলোতে তো তোমার একটু দেখতেই হবে। জি আপু, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা, যেমন ধরো কনভেনিয়েন্স স্যাম্পলিং মানে ঠিক আছে তুমি যাকে পেলা তাকেই, কিন্তু প্রত্যেকটা রিসার্চের জন্য তোমার একটা পপুলেশন তো সেট আছে। যেমন ধরো তুমি শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি, ইউজিসি লিস্টেড টপ প্রাইভেট ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের কাছ থেকে তুমি ডাটা নিবা। এখন কনভেনিয়েন্ট মানে তো এই না যে তোমাকে তোমার ডিপার্টমেন্টের কোনো একটা ফ্রেন্ড বলো যে দে দোস্ত ফর্মটা পূরণ করে দিই, তুমি তার কাছে অ্যাক্সেস পাইলা, তুমি করে দিলা, তাকে পাঠিয়ে দিলা, সে ফর্ম ফিল আপ করে দিল, এটা তো না। তোমার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের মধ্যে থেকে কে কে কনভেনিয়েন্ট সেটা তোমার দেখতে হবে। আবার এটাও তোমার খেয়াল করতে হবে, ধরো তোমার ফ্রেন্ড আছে শুধু নর্থ সাউথ এবং আইইউবিতে, এখন তুমি তো ইউজিসি লিস্টের টপ 5 ইউনিভার্সিটিস নিছো, ইউজিসি লিস্টের টপ 5 প্রাইভেট ইউনিভার্সিটিস নিয়েছো, সো তোমার শুধু নর্থ সাউথ আর আইইউবিতেই ফ্রেন্ড আছে বলে তুমি শুধু তাদের কাছ থেকেই সব ডাটা নিবা এমনটাও না। তুমি তোমার ওই আইইউবি বা নর্থ সাউথের ফ্রেন্ডদের মাধ্যমে তুমি হচ্ছে আদার্স যে আর বাকি 3টা যে লিস্টেড ইউনিভার্সিটি আছে সেগুলোতেও তোমার যেতে হবে, তাদের মধ্য থেকে যারা যাদের যাদের কাছে পৌঁছানো কনভেনিয়েন্ট তাদের কাছ থেকে তুমি ডাটা নিবা, বিষয়টা এরকম। জি আপু। সো এখানে সিম্পলি আমি চিন্তা করি যে জি আপু, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একই সাথে একটি স্যাম্পল কি পারপোসিভ বা অ্যাক্সিডেন্টাল হওয়ার সুযোগ আছে? একই সাথে পারপাসিভ আর কনভেনিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ। না পারপাসিভ আর কনভেনিয়েন্ট একই সাথে হবে না বোধহয়, বিকজ কনভেনিয়েন্স এক ব্যাপার, পারপাস আরেক ব্যাপার। যখন তুমি পারপাসিভলি কাউকে কাউকে চুজ করছো সেটা তো কখনো কনভেনিয়েন্ট হবে না, কিছু কিছু ওভারল্যাপ করে কিন্তু সবগুলো মানে এই দুটা একসাথে যায় না। ওকে। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। যে আমি যদি এখানে দেখতে চাই যে হাউ ডিড প্যাক্স 8 স্টুডেন্টস, মানে প্যাক্স বলতে পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ এর 8ম ব্যাচের স্টুডেন্টরা পারফর্ম করেছে ইন্ডিয়ার 5th সেমিস্টার মিড টার্ম এক্সামে, এটা যদি আমি দেখতে চাই, সো দুটা ওয়ে আছে। একটা হচ্ছে যে টেক আ সার্ভে অফ অল প্যাক্স 8 স্টুডেন্ট অফ 2013, মানে 8 ব্যাচের সব স্টুডেন্টদের হচ্ছে আমি একটা সার্ভে করলাম, এবং আরেকটা উপায় আছে যে টেক আ ফিউ ফ্রম দ্য টোটাল লিস্ট অফ স্টুডেন্টস হু টেক পার্ট ইন দেয়ার মিড টার্ম এক্সাম ইন 2013। এখানে একটা জিনিস খেয়াল করি যে সেন্সাসে কিন্তু আমি এত কিছুর দিকে যাচ্ছি না, যে কে মিড টার্মে অংশগ্রহণ করেছে কে করে নাই, এত কিছুর দিকে আমি যাচ্ছি না। আমি প্যাক্সে 8 ব্যাচের সমস্ত স্টুডেন্টদের ডেটা আমি নিয়ে নিলাম, সবাইকে আমি মানে সার্ভেতে নিয়ে নিলাম, এটাকে আমরা বলছি সেন্সাস। আর দ্বিতীয় আরেকটা উপায় যেটা যেটা রিসার্চের ক্ষেত্রে আমরা করি, যে আমরা টোটাল লিস্ট অফ স্টুডেন্ট, যেহেতু এখানে মিড টার্ম এক্সামে তারা কেমন করেছে এটা আমরা দেখতে চাই, তার মানে মিড টার্ম এক্সামে অ্যাপিয়ারেন্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আমি প্যাক্স 8 ব্যাচের স্টুডেন্ট যারা নাকি মিড টার্মে অংশগ্রহণ করেছে এমন কিছু স্টুডেন্টদের আমি একটা
এমন কিছু স্টুডেন্টদেরকে আমি নিব এবং তাদের একটা লিস্ট তৈরি করব, তাদেরকে নিয়ে আমি হয়তো তাদের কাছ থেকে তাদেরকে আমি আমার কোশ্চেনারটা দিয়ে দিব। তো তাদেরকে আমি কোন একটা মানে লাইক সার্ভে করতে পারি বা তাদের কাছ থেকে আমি ডাটা নিতে পারি, তাদের এক্সাম মার্কসটা জানতে পারি। সো দেন তাদের পারফরমেন্স সম্পর্কে আমি ইভালুয়েট করতে পারি। সো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি স্যাম্পলিং। সো এখানে কিছু কাজ আছে, লাইক সাপোজ ইউ আর রিসার্চিং অন দ্য অডিয়েন্স অফ স্টার সিনেপ্লেক্স, হোয়াট টাইপ অফ মুভিজ দে লাইক মোস্ট। সো আমার স্টার সিনেপ্লেক্স হচ্ছে একটা মুভি থিয়েটারের নাম। তো এখানে যারা অডিয়েন্স আছে তাদের উপরে আমি একটা রিসার্চ করছি এবং এবং তাদের আমি মূলত একটা মানে করব যে হোয়াট টাইপ অফ মুভিজ দে লাইক মোস্ট। সো এটা যদি হয়, তাহলে এটা যদি আমার কোয়েশ্চেন হয় বা এটা যদি আমার কাজ হয় রিসার্চের, মানে আমার মূল লিডিং কোয়েশ্চেনটা যদি এটা হয়, তাহলে আমার হোয়াট উড বি ইয়োর স্যাম্পলিং স্ট্র্যাটেজি। এই ক্ষেত্রে তুমি কোন স্ট্র্যাটেজিতে যাবা? কে কে অ্যান্সার করতে চাও? হ্যাঁ, প্লিজ একটু চ্যাট বক্সে লিখো, জাস্ট নামটা লিখবা যে কোন স্যাম্পলিং স্ট্র্যাটেজিতে তুমি যেতে চাও। সবাইকে একটু অনুরোধ করব, সবাই একটু যাতে মানে লিখে আর কি। সবাই একটু চেষ্টা করো অ্যান্সার করার জন্য। যে আমার যদি মানে লেখাই তো আছে, সাপোজ ইউ আর রিসার্চিং অন দ্য অডিয়েন্স অফ স্টার সিনেপ্লেক্স, হোয়াট টাইপ অফ মুভিজ দে লাইক মোস্ট, এটা তুমি এটার উপর কাজ করতে চাচ্ছ, হোয়াট অডিয়েন্সটা কি ধরনের মুভি আসলে পছন্দ করে। সো এই ক্ষেত্রে তুমি তোমার কোন স্যাম্পলিং স্ট্র্যাটেজিতে যাবা? 1 মিনিট সময় দিলাম, ভেবেচিন্তে একটু প্লিজ সবাই রেসপন্স করো। ওকে, উম্মে কুলসুম আপু লিখেছেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আম্বিয়া সুলতানা লিখেছেন পারপাসিভ স্যাম্পলিং, তাহমিদুল ইসলাম লিখেছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, দেন ইমরান হোসেন লিখেছে সিস্টেমেটিক স্যাম্পলিং, জেবা আনিকা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড the strata would be based on gender and age. Good. Stratified sampling, cluster sampling, social and economical class. Very good. So okay, এবার একজন একজন করে একটু একটু ছোট্ট করে জাস্ট গুছিয়ে বলবেন, ঠিক আছে? যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হলে আপনি কিভাবে কাজটা করবেন, খুবই ছোট্ট করে যে আপনি কেন এটা চুজ করলেন। সো উম্মে কুলসুম কে আপু একটু বলেন কাইন্ডলি why you choose this particular strategy for this study. জি আপু, আমরা এখানে মূলত দেখবো যে মুভিজ কোন ধরনের মুভিজ তারা পছন্দ করছে
সেক্ষেত্রে আমরা তো জেন্ডার বা মেল ফিমেল এগুলো দেখবো না যে আসলে মেলরা বেশি পছন্দ করছে না ফিমেলরা বেশি পছন্দ করছে, আমরা তো মুভিজ দেখবো। এই ক্ষেত্রে আমার মনে হয় যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করলে আহ মানে বায়াসনেসটা কম আসবে। এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করবো। ওকে, ভেরি গুড। দেন আম্বিয়া সুলতানা আখি আপু, আপনি পারপাসিভ র্যান্ডম স্যাম্পলিং চুজ করেছেন, সো এটার পেছনে কারণটা একটু বলেন। আমার কাছে মনে হচ্ছে যে তারা তো একটা মুভি মানে কেমন টাইপের, কি কোয়ালিটি বা হচ্ছে সেই মুভিটা কেমন হতে পারে, মানে কি ধরনের গুণাবলী আছে সেটার উপর ভিত্তি করে। এখন হচ্ছে আমি যদি হচ্ছে রিয়েলিস্টিক মুভি বা এরকম কিছু একটা পছন্দ করে থাকে, তাহলে কোন মানুষগুলো কি ধরনের মানুষগুলো হচ্ছে এটা পছন্দ করতেছে, বা হচ্ছে যারা থ্রিলার পছন্দ করছে তারা কি ধরনের মানুষ, সেগুলো হচ্ছে আমি সিলেক্টিভ ভাবে চুজ করবো আমার কাছে মনে হচ্ছে। ওকে, তারপর হচ্ছে তাহমিদুল ইসলাম। তো আমার মনে হয় যে মুভির সাথে আসলে সব মুভিগুলো তো জনরায় ভাগ করা থাকে, তো এক এক মুভি এক এক জনরা এক ধরনের মানুষের জন্য। তো আমরা যদি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা করি, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমি রিপ্রেজেন্টেটিভ পাবো সব ধরনের গ্রুপ থেকে বা বিভিন্ন ধরনের গ্রুপ থেকে। তো তাহলে আসলে আমি তাদের ভিউ গুলো জানতে পারবো, বা আমি বিভিন্ন এইজের এবং জেন্ডারের মানুষ থেকে যদি নেই, তাহলে বাচ্চারা আজকাল কিরকম পছন্দ করতেছে বা সবারটাই আসলে চলে আসবে, এটা আমি মনে করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি গুড। জাস্ট 30 সেকেন্ডস, হ্যাঁ। সরি, একটু আর্জেন্ট ফোন ছিল। তো এরপর আমরা চলে যাচ্ছি ফারহানা আইরিন আপুর কাছে। উনিও বলছেন স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর কথা। আপু একটু এক্সপ্লেইন করেন। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি আমিও জেন্ডার, তারপর হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি অ্যাডাল্টরা এক ধরনের মুভি পছন্দ করবে, ইভেন চাইল্ডরা এক ধরনের মুভি পছন্দ করবে, অ্যান্ড ওল্ড এজরা তো আর এক ধরনের। তো আমি ওই ওই ক্যাটাগরিতে ভাগ করে সার্টিফাইড করছি actually। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। দেন নিশি, ক্লাস্টার স্যাম্পলিং একটু এক্সপ্লেইন করো। আপু আসলে আমি হচ্ছে মানে ক্লাসটার হঠাৎ করে মাথায় আসছে, বাট হচ্ছে আমার এরকম মনে হয়েছে যে ওখানে তো বিভিন্ন ক্লাসের মানুষজন যায়, যেমন হচ্ছে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা হচ্ছে গেলাম একদিন, কিন্তু ওখানে অনেক মানে কি বলে যে বিভিন্ন ক্লাসের মানুষজন যায়, তো আমি হচ্ছে সেই ক্লাসের মানুষজন থেকে নিয়ে তারপরে ওখান থেকে আর কি মানে তাদের থেকে স্যাম্পলিং নিয়ে তারপরে কাজটা করব, এরকম মনে হয়েছে আমার কাছে। বাট মানে আমি জানি না, ক্লাস্টার এবং স্ট্র্যাটিফাইড এর মধ্যে মনে হয় আমি এখনো গোলমাল বাজাই, এর জন্য আমি হচ্ছে ক্লাস্টার লিখছি। আচ্ছা, ভেরি গুড। তো আমাদের এখানে প্রশ্নটা ছিল, আচ্ছা আর তো কেউ বোধহয় অ্যান্সার করেনি, এই কয়জনই ছিল পার্টিসিপেন্টস এবং এই কয়জন।
আপু আমার কাছে মনে হয় তখন কিন্তু অ্যান্সার করেছে ঠিক আছে, কিন্তু স্টাডি ফাইলই হবে, ওটাই বেটার সবচাইতে, মানে ওর সাথে যায়। আচ্ছা আচ্ছা, ওকে, সো ইউ আর চেঞ্জিং ইউর ওপিনিয়ন, দ্যাটস অলসো অ্যাপ্রিসিয়েটিভ। সো আমরা দেখতে চাচ্ছিলাম যে স্টার সিনেপ্লেক্সে আমাদের যে অডিয়েন্স আছে তাদের কোন ধরনের মুভি তারা মোস্টলি পছন্দ করে এটা আমরা দেখতে চাই। সো এই ক্ষেত্রে আমার স্যাম্পলিং স্ট্র্যাটেজি আমাকে যদি বলা হয় আমি প্রেফার করব যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সবার প্রথমে এখানে অনেক ভাবেই কাজটা করা যায়। প্রথম কথা হচ্ছে রিসার্চের জন্য এটা খুব মজার যে রিসার্চের জন্য কোনো স্বতঃসিদ্ধ রুল নেই, কোনো সিদ্ধ কোনো নির্দিষ্ট মেথড নেই যে এটা করতে হলে এক্স্যাক্টলি এইটাতেই যেতে হবে। টু সাম এক্সটেন্ট লিমিটেশন আছে, বা কেউ কেউ হয়তো সাজেস্ট করবে যে এটা বেটার কম্পারেটিভলি, কিন্তু কোনো নিয়ম এরকম হার্ড এন্ড ফার্স্ট কোনো রুল নেই যে এটা হলে এইটাই হবে। এই লাস্টে যে এই প্রত্যয় যোগ করে আমরা কথা বলি না, এই সুযোগটা রিসার্চে তেমন একটা নেই। রিসার্চ ইজ ভেরি মাচ ফ্লেক্সিবল এবং এখানে অনেক ভাবে কাজ করা যায়। একটা রিসার্চ মেথোডোলজির উপরে ভিত্তি করলে এক এক জায়গায় রেজাল্ট এক এক রকম হতেই পারে। সো আমি এখানে বলবো এই কারণে যে এখানে শুধুমাত্র আমরা যেহেতু তাদের টাইপ অফ মুভি দে লাইক মোস্ট এটা দেখবো, এবং অডিয়েন্সের আমাকে কোনো অডিয়েন্সের ক্লাসে আমাকে ভাগ করার দরকার নেই। আমি শুধু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমি কেন নিচ্ছি আমি বলি, এই কারণে নিব যে এর মাধ্যমে আমি যাকে পেলাম তাকে মানে সিম্পলি র্যান্ডমলি আমার যাকে ইচ্ছা মন চাইলো তাকে আমি চুজ করলাম, তাড়াহুড়ো মানে ধাপধুপ আমি কাজ টাজ করে ফেললাম। আমার 100 জন রেসপন্ডেন্ট ফর এক্সাম্পল 100 জন রেসপন্ডেন্টের রেসপন্স কালেক্ট করলাম, দেন আমি যখন ডেটা অ্যানালাইসিস করব তখন কিন্তু আমি অ্যানালাইসিসটা এভাবেই করব যে দেখা যাচ্ছে মেলরা কম্পারেটিভলি ফিমেলদের থেকে মেলরা হরর ফিল্ম বেশি লাইক করে বা তারা অ্যাকশন ফিল্ম বেশি লাইক করে, ওয়েদার ফিমেলরা হয়তো অ্যানিম বা রোমান্টিক মুভি তারা একটু বেশি লাইক করে, সোশ্যাল মুভিগুলো আছে সেগুলো একটু বেশি লাইক করে, বা অ্যানিমেশন বেশি লাইক করে। আমি জেন্ডার পার্সপেক্টিভে একটা ডিফারেন্সেস এখানে দেখাতে পারবো। তারপর হচ্ছে প্রফেশন, যে স্টুডেন্ট নাকি চাকরিজীবী, চাকরিজীবী হলে কি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট, বা এরকম কোন প্রফেশনের মানুষ হচ্ছে কি ধরনের মুভি লাইক করে। আমি যখন অ্যানালাইসিস করব তখন আমি প্রফেশন ধরে ধরে অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু আমি যদি আগে থেকেই চুজ করে যাই যে আমি প্রফেশন ধরে জিজ্ঞেস করব তখন কিন্তু অনেকে আমার বাদ পড়ে গেল, অডিয়েন্স আমার অনেককে আমি নিতে পারলাম না। সো ইটস বেটার যে টু কালেক্ট দ্য রেসপন্সেস র্যান্ডমলি, কারণ এখানে আমার শুধু ওপিনিয়নটাই ম্যাটার করে যে তারা কি ধরনের, মানে একটা ইস্যু নিয়ে আমি কাজ করছি, আমার এখানে অনেকগুলো ফ্যাক্টর এখানে নেই, একটা ফ্যাক্টর। সো এই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে যত ধরনের ডাইভার্সিটি আছে, মানে অডিয়েন্সদের মধ্যে যত ডাইভার্সিটি অ্যালাউ করা যায় আমি ততটুকুই এনশিওর করব, এবং once I get the data, once I get the responses from my audience, then আমি ওগুলোকে নানান ক্রাইটেরিয়ায় ভাগ করব যে ইকোনমিক স্ট্যাটাসের সাথে চয়েস অফ মুভির কোনো পার্থক্য বা মিল আছে কিনা, জেন্ডারের সাথে মিল আছে কিনা, প্রফেশনের সাথে কোনো মিল আছে কিনা। সো এই সবকিছু হচ্ছে আমরা তখন দেখতে পারবো। এছাড়া স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং কেউ কেউ বলেছে, সেটাও করা যেতে পারে, বাট এখানে অডিয়েন্সদেরকে বিভিন্ন স্ট্র্যাটায় ভাগ করে দেন যদি আমি করি এক্ষেত্রে আমার যেটা হবে যে আমার মানে লাইক ডেটা অ্যানালাইসিসের যে পার্টটা সেটা ইজিয়ার হয়ে যাবে, বিকজ আই এম টেকিং দ্য রেসপন্সেস ইন দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট। যে আমি হয়তো কোনো একটা দুটো স্ট্যাটা বা 3-4টা স্ট্যাটায় আমি ভাগ করে নিলাম, দেন সেই অনুযায়ী আমি রেসপন্স গুলো পাচ্ছি, তখন আমাকে ওই ডেটাগুলো যখন আমি আবার মানে অর্গানাইজিং করব সেই ক্ষেত্রে আমার কাজের প্রেশারটা হয়তো একটু কমে যাচ্ছে, বাট অ্যানালাইসিস টু সাম এক্সটেন্ট একই হবে। এবং আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো অতটা এখানে ভ্যালিড না, মানে সিম্পল কাজের জন্য আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এই যাব, অত ক্লাস্টার বা আদার্স যে যে স্ট্র্যাটেজি গুলো আপনারা বলছেন ওইদিকে আমরা যাব না তেমন একটা। দেন আমাদের আরেকটা আছে যে ইউ আর রিসার্চিং অন ফর্মার ড্রাগ ইউজার্স অফ আ প্রাইভেট ইউনিভার্সিটি, মানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা নাকি ফর্মারলি মানে ড্রাগ নিত, আগে তারা ড্রাগ নিত বাট এখন তারা নেয় না, এরকম। সো হাউ দে সার্ভাইভড অ্যান্ড রেসিস্টেড ড্রাগস, আপনার মূল বিষয়টা হচ্ছে আপনি জানতে চান যে কিভাবে তারা মানে সার্ভাইভ করেছে এবং কিভাবে ড্রাগ অ্যাডিকশন থেকে তারা মুক্তি পেল, কিভাবে তারা ড্রাগ রেসিস্ট করলো। সো এটা আপনি করতে চান, সো হোয়াট উড বি ইউর স্যাম্পলিং স্ট্র্যাটেজি, এটাও একটু ভেবে দেখবেন, মানে এটাও হচ্ছে একটা কাজ।
তো আমরা মূলত যেটা বলতে চাই যে পয়েন্টস টু রিমেম্বার সেটা হচ্ছে sampling is the most crucial part of research because a research often tells about the most based on a few. So research আমরা কিন্তু কি কাজটা করি, we tell about the most based on a few, মানে স্যাম্পলিং এ যেহেতু আমরা a few সিলেক্ট করি, সো a few এর উপরে ভিত্তি করে কিন্তু আমরা মোস্ট এর ব্যাপারে কথা বলি। সুতরাং স্যাম্পলিং ইটস আ ভেরি ক্রুশিয়াল পার্ট, এবং স্যাম্পলিং স্ট্র্যাটেজিতে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, কারণ আমার স্যাম্পলিং স্ট্র্যাটেজি গলত হয়ে গেলে বা স্যাম্পলিং স্ট্র্যাটেজি কোনটা বেশি ফিট করে আমার এই পার্টিকুলার রিসার্চের জন্য, এটা আমাকে একটু দেখতে হবে। Therefore, we choose the few. We have to make sure that it represents the most. So আমাদেরকে এই জায়গাটা একটু সচেতন হতে হবে। আচ্ছা, সো স্যাম্পল সাইজ আমি কিভাবে ক্যালকুলেট করব সেটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে n মানে কি, আমরা মানে স্মল n বলতে আমরা স্যাম্পল বুঝি, আর ক্যাপিটাল N বলতে আমরা পপুলেশন বুঝি। সো স্মল n আমি কিভাবে বের করব, small n is equal to capital N divided by 1 plus capital N into E square. E হচ্ছে the acceptance sampling error, যে আমি ধরেই নিব যে আমার স্যাম্পলিং এরর হচ্ছে, মানে আমার এই ক্ষেত্রে কিছু বায়াসনেস থাকতে পারে, তারপর হচ্ছে আমি যখন চুজ করছি আমার অডিয়েন্সদেরকে সেখানেও আমার কোনো মানে কোনো ভুল ত্রুটি থাকতে পারে। সো একটা স্টাডিতে আমরা অ্যাটলিস্ট ধরেই নেই যে আমার 0.5% আমার এখানে ভুল আছে, মানে মার্জিন অফ এরর আমরা যেটাকে বলি। সো আমার স্যাম্পলিং এররটা আমি একসেপ্ট করেই নিচ্ছি। সো এটা হচ্ছে এমন একটা অ্যামাউন্ট অফ একসেপ্টিং স্যাম্পলার এরর, মানে এমন একটা অ্যাকসেপ্টেবল স্যাম্পলিং এরর সাইজ যেটা হচ্ছে খুব সবাই আর কি এটা ধরেই নেয়, মানে এটা একটা ইন্টিগ্রাল পার্ট এই সূত্রের হয়ে গেছে। আমি ধরেই নিচ্ছি যে আমি যতই স্ট্র্যাটেজিক্যালি আমি আমার প্রত্যেকটা স্যাম্পল আমি আমার স্যাম্পল সাইজ চুজ করি, পিক করি, এবং যতই আমি ভালো মতো ডাটা নেই না কেন, আমি ধরেই নিচ্ছি যে আমার এখানে 0.5% এরর থাকতেই পারে। সো এটা হচ্ছে ধরে নেয়, তো এটা ধরে নিয়ে দেন আমরা রিসার্চটা করি। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ বের করার ফর্মুলা, এটা একটু মুখস্থ রাখবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে পারবেন, যে আমার যদি স্টাডি পপুলেশন 1000 হয় তাহলে আমার স্যাম্পল সাইজ কত, আমার যদি স্টাডি পপুলেশন 20,000 হয় বা আমার স্টাডি পপুলেশন যদি 500 হয় সেক্ষেত্রে আমার স্যাম্পল সাইজ কত, এটা বের করার জন্য যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটায় আপনারা গেলেই অনলাইন স্যাম্পল সাইজ ক্যালকুলেটর আছে। নাও থিংস আর গেটিং মোর ইজিয়ার। সো আপনারা এই অনলাইন স্যাম্পল সাইজ ক্যালকুলেটরের মাধ্যমে এটা ক্যালকুলেট করতে পারবেন, সূত্র টুত্র চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নাই। সো দ্যাটস অল ফর টুডে। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। হ্যাঁ আপু প্লিজ বলেন। আপু আমার কোয়েশ্চেন নেই, কিন্তু আমার হচ্ছে প্রথম থেকে পঞ্চম ক্লাসগুলো একটু লাগতো। আমি হঠাৎ চেক করলাম আজকে আপনি বলার পর, দেখতেছি যে রেকর্ডিং ডাজন্ট এক্সিস্ট, এই জন্য যদি দিতেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমাকে একটু, আপনি আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন? জি আপু। আচ্ছা, আমাকে একটু আপনার ইমেল অ্যাড্রেসটা জাস্ট মেসেঞ্জারে একটু চেক করে বলে দিন। আর আপনাকে কি 1 থেকে 5 পর্যন্ত সবগুলোই পাঠাবো? জি আপু, মানে আমি জানতাম না যে রেকর্ডিং গুলো নেই, ক্লাসগুলো সব আচ্ছা, করা হয়েছে তো এই জন্যই। আজকেও ক্লাসের আগে একটা ডিলিট করলাম, মানে ডিলিট করে দেন ক্লাস করতে হয়, কিছু করার নেই, সর্বোচ্চ 2টা রেকর্ডিং রাখা যায়। জি আর আপু, আমাদের বুঝতে ক্লাসের পেরেছি। লেন্থ অনেক বেশি তো, 1.5 ঘন্টা, কোনোটা 1.5-2 ঘন্টা হয়ে যায়। জি আপু, হ্যাঁ প্রায় 800 জিবির মতো হয়ে যাচ্ছে একটা ক্লাস। হ্যাঁ, তারপর হচ্ছে তাহমিদ হাত উঠিয়েছে, একটু বলো কি বলতে চাও। আপু এতে যে প্রশ্নটা ছিল, মানে আমি একটা ইসে দেখলাম, ওই যে কি জানি আমাদের চ্যাট বক্সে একটা স্যাম্পলিং মেথডে যেমন নিশি দিল যে যে ক্লাস্টার স্যাম্পলিং ইকোনমিক
বা সোশ্যাল ক্লাস বেসড আর কি এরকম। তো এটা কি আসলে ক্লাস্টার হয় নাকি এটা স্ট্র্যাটিফাইড হয়ে যায় না যদি আমি কোনো একটা মানে কোনো একটা ক্যারেক্টারিস্টিক নেই? মানে আমি কি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য আর কি, হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ স্ট্র্যাটিফাইড হওয়ার কথা হ্যাঁ, না? এটা স্ট্র্যাটিফাইডই হবে। নিশি, তুমি একটু এই ক্লাসটা আবার একটু দেখো, হ্যাঁ? আর আমাদের যে মানে ক্লাস নোটটা, মানে এই যে পিপিটি যেটা আমি পিডিএফ ভার্সন করে দেই, এটা তুমি আবার একটু দেখে নিও। মেবি তোমার ক্লাস্টার স্যাম্পলিং বা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এই জায়গাটা ধরতে একটু অসুবিধা হচ্ছে। তুমি জি আপু, আরেকবার আমার একটু এই দেখো। দুইটাই প্রবলেম, মানে হ্যাঁ, না বুঝতে পারলে আমরা নেক্সট ক্লাসে তুমি আমাকে একটু বলো, তুমি আবার একটু ঠিক এগুলো আছে দেখো। হ্যাঁ, তাহমি তুমি ঠিকই বলেছো, এগুলো আসলে ক্লাস্টার স্যাম্পলিং আমরা এভাবে করি না। ক্লাস্টার স্যাম্পলিং এ অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, দেন আমরা অনেকগুলো ক্লাস্টারে ভাগ করি, দেন আমরা ক্লাস্টারটা শুদ্ধ নিয়ে নেই। সো অডিয়েন্সকে কিন্তু আমার এভাবে ভাগ করার কোনো সুযোগ ছিল না। জি আপু, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। আর আমি খুবই দুঃখিত এবং খুবই লজ্জিত এমন একটা ইনসিডেন্টের জন্য, কারণ হচ্ছে এটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল। এবং আমি নিজে আমি আমি নিজেরই খুব লজ্জা লাগতেছে যে আমার এই ধরনের একটা হরর রিয়েকশনের জন্য। আই এম এক্সট্রিমলি সরি। আমি খুবই দুঃখিত এই ধরনের একটা ডিস্টারবেন্সের জন্য আজকের ক্লাসে। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমার খুবই লজ্জা লাগতেছে এবং খুবই আপু খারাপ ইটস লাগতেছে। ওকে। আপু ইটস ওকে, আমরা কিছুই মনে করি নাই। আমি যেই ক্রিয়েচারটা আমার আপু, আমি সামনে খেয়ালই হঠাৎ করি করে না। আসছে, আমার ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই ক্রিয়েচারটাকে নিয়ে, যার ফলে আমার মানে আমি অনেকভাবে না চেষ্টা করেছি, ইভেন আমি ডাক্তারও দেখিয়েছি যে আমি এটাকে এত কেন ভয় পাই। আমি সাপ, বিচ্ছু, তারপর আদার্স কত কিছু বলে না, আমি কোনো কিছুকে ভয় পাই না, কিচ্ছুকে না। বিচ্ছু টিচ্ছু হচ্ছে এতটুকু একটা কাঠিও যদি আমাকে কেউ দাও, একটা ম্যাচের কাঠি দিয়েও যদি বলো একটা বড় বিচ্ছুকে মারতে, আমি মারতে পারবো। আমার কাছে মানে এগুলো কখনো কিছু লাগে না। কিন্তু এই পার্টিকুলার প্রাণীটা, আমি ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল যার ফলে আমি এটার প্রতি ভীত হয়ে, মানে ছোটবেলায় আমি সেন্সলেস হয়ে গেছিলাম। এরপর থেকে আমি যে এখন এত বড় হয়েছে এবং আমি নিজেও চাই যে এটার মানে আমার যে এটার প্রতি একটা ভয় কাজ করে সেটা যাতে আমার না থাকে, কারণ এটা